আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মামুন কেমন আছেন? রহিম সর্দার কেমন আছেন সর্দার ভাই? সর্দার মানুষ তো দেখলে ভয় লাগে। হ্যাঁ, আছি, ভালো আছি। খুব বেশি ভালো না। একটু ঠান্ডা জনিত সমস্যা আছে আর কি। তো ওদের বলছিলাম একটু ক্লাসটা অন্য কাউরে দিতে, অথবা ক্যান্সেল করা যায় কিনা। ওরা বলছে স্যার, মায়ের একটাও নিচে পড়বো না, সব পিঠে পড়বো। আপনি তাড়াতাড়ি এটা আসেন। আহ, আর কণ্ঠ তো শোনা যায় নাকি? জি জি জি, মানুষের মতোই শোনা যায়, মানে আমার মতোই শোনা যায় নাকি মুরগির মতো শোনা যায়? আপনার মতোই শোনা যায় হ্যাঁ, স্যার। আমার মতো শোনা গেলে ঠিক আছে, মুরগির মতো হইলে বন্ধ করে দিন আর কি। হ্যাঁ। না, সমস্যা নেই স্যার। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ। স্যার আপনার কিন্তু এই প্রথম, হ্যাঁ। আপনার ক্লাসে প্রথম আমার। ও আচ্ছা। ঠিক আছে, আপনাকে স্বাগত। মিষ্টি মুষ্টি তো নাই, থাকলে দিয়ে জানাইতাম আর কি। তো একটু খালি মুখেই জানাইলাম আর কি। হ্যাঁ। আহ, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার মা মারা গেছিল, এই জন্য আমি ক্লাস করতে পারিনি আগে ও কখনো। আমি এর ক্লাস দেখতাম, আর আজকে এই প্রথম ক্লাস আপনার। ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, তো আসলে স্যার, সমস্যা নেই। আমার মা মারা গেছে 5 তারিখে, আর আমি বিদ্যালয়তে ভর্তি হয়েছিলাম 2 তারিখ। ও আচ্ছা, যাক, আমরা সবাই দোয়া করি আপনার মাকে যেন সৃষ্টিকর্তা জান্নাত নসিব করেন। আহ এবং পৃথিবীতে কেউই অমর না, আমরা সবাই যাব। আমি জি আপনার স্যার। বিচ্ছেদ বুঝি, কারণ আমার মা আজ থেকে প্রায় 20 বছর 25 বছর আগে মারা গেছে। হ্যাঁ, 24 বছর আগে, 2000 সালে। তো আমরা সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করি মন থেকে, যে আল্লাহ ওনাকে আহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আহ নূর একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নের দুইটা সঠিক উত্তর থাকলে কি করব। প্রশ্নের দুইটা সঠিক উত্তর থাকলে স্কিপ করে যাব, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। হ্যাঁ, মানে এটা এড়িয়ে যাব। আর যদি উত্তর দিতেই হয়, শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব, না দিলেই সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ, থাকে অনেক সময় এরকম। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। আমাদের আজকের বিষয় কি? বিষয় দেখতে পাচ্ছি যে সমাস, যুক্তি বা ছেদ চিহ্ন এবং চিঠিপত্র। হুম, সমাস, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। বিশেষ করে সমাস নির্ণয়ের ক্ষেত্রে যে সমস্যা হয় আমাদের। হ্যাঁ, কোনটা কোন সমাস, একটা সমস্ত পদ দিয়ে থাকে, সেখানে বলা হয় যে কোন সমাস নির্ণয় করতে। আর জ্যোতি বা ছেদ চিহ্ন থেকেও থাকে, যেমন জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি, প্রান্তিক জ্যোতি চিহ্ন কয়টি, তারপর হচ্ছে কোন কোন জ্যোতি চিহ্নগুলোতে কতটুকু থামতে হয় সেটা। এরপরে জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার থেকে থাকে। হুম, এবং এইগুলোর অনেক সময় এগুলো যে বিকল্প যে নামগুলো আছে, হ্যাঁ, সেই অপর নাম যেগুলো আছে সেগুলো বিভিন্ন সময় থাকে। তো এই হচ্ছে মোট ব্যাপার আর কি। আর চিঠিপত্র থেকেও টুকটাক থাকে প্রশ্ন। এটা মূলত খুব যে একেবারেই খুব বেশি প্রশ্ন থাকে তা না, মানে ব্যক্তিগত চিঠিতে কটা অংশ থাকে, পোস্টাল মানে কোডের এটা কি নির্দেশ করে, বা পোস্টাল চিঠিপত্রের প্রাপকের অংশ কোন পাশে লিখতে হয়, ডান পাশে না বাম পাশে। হ্যাঁ, এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তবে আমাদের আজকের মূলত গুরুত্বপূর্ণ আলোচনা, সমাজটা আমরা ভালো করে শিখবো খুব সহজে, এবং জ্যোতি বা ছেদ চিহ্ন আহ, আসলে গুরুত্বপূর্ণ কয়টা আছে এবং কি কি কখন কোথায় ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো প্রথমেই চলেন আমরা যাই হচ্ছে সমাসের ক্ষেত্রে। না না, চা কফি লাগবে না এখন আর, বেশি খাইলে পরে সমস্যা। ওকে, তো প্রথমেই আমরা লিখবো হলো সমাস। কথায় আছে সমাস শিখতে লাগে 6 মাস, কিন্তু আমরা 6 মাস লাগবে না। আহ আহ আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা খুব সহজেই এবং সুন্দর করে শিখবো ইনশাল্লাহ। তো সমাসটা শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ
সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, বহু পদের এক পদীকরণ। বহু পদের এক পদীকরণ। বহু পদের এক পদীকরণ। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমাদের সবচেয়ে পরিচিত একটা সমাস আমরা লিখলাম, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, এটা হলো সিংহাসন। সিংহ চিহ্নিত আসন এর সমাস হচ্ছে সিংহাসন। তাহলে মূলত উম, এই কথাটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। সমাস কি করলো, এটাকে সংক্ষেপ করে সিংহাসন বানিয়ে ফেললো। হ্যাঁ, যদি সমাস না থাকতো তাহলে আমরা এটা আলোচনা করতাম যে এইভাবে, হ্যাঁ, উম, রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন। রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন। যেহেতু সমাস এটাকে শেষ করে দিল, ছোট করে দিল, এই জন্য আমরা এখন আর রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন এটা বলি না, আমরা বলি রাজা সিংহাসনে আরোহণ করলেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। এখন এই যে জিনিসটা আছে, এই টোটাল জিনিসটাকে বা এই টোটাল বাক্যটাকে বলা হয় সমাস বাক্য। সমাস বাক্য, বা এটাকে বলা হয় বেশ বাক্য, বা এটাকে বলা হয় বিগ্রহ বাক্য। অনেকগুলো নাম আছে বিগ্রহ বাক্য। আর এটার প্রত্যেকটা পদকে আলাদা আলাদা বলা হয় সমসমান পদ। সমসমান পদ। প্রত্যেকটাকে সিংহ চিহ্নিত আসন, এগুলো হচ্ছে সমসমান পদ। আর একসাথে টোটালটাকে বলা হয় সমাস বাক্য বা অভ্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সিংহাসন। এই সিংহাসন আমাদের খেয়াল রাখতে হবে, এইটাকে বলা হয় সমস্ত পদ। কি বলা হয়? সমস্ত পদ। সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে দুইটা অংশ থাকে। হ্যাঁ, একটা অংশ হচ্ছে পূর্ব অংশ, আর একটা অংশ হচ্ছে পর অংশ। পূর্বপদ বা পরপদ। তাহলে পূর্বপদ বা পূর্ব অংশ, যেমন সিংহ এখানে পূর্বপদ, আর পর অংশ হচ্ছে আসন। পরপদ বা পর অংশ কি আসন, বা এটাকে উত্তরপদও বলা হয় কখনো কখনো উত্তরপদ। দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ বা পূর্ব অংশ, আর একটা হচ্ছে পরপদ বা পর অংশ। সিংহ এবং আসন, এই দুইটা অংশ। তাহলে সমাসটা আমরা, এটা হচ্ছে মূলত বেসিক বিষয়। হ্যাঁ, সমাস। আহ আচ্ছা, মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, ওই যে ক্যামেরা ডিস্টার্ব করতেছে, 1-2 সেকেন্ডের জন্য মানে বাফারিং করে, এটা মাঝে মধ্যে হতে পারে। তার মানে এই না যে আমরা ক্লাস থেকে বের হয়ে গেছি, এটা না। ওকে, তো একটু খেয়াল রাখবেন যে এই জিনিসগুলো, বেসিক যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমরা সমাসটা নির্ণয় করার আজকে শিখবো ভালোভাবে। হ্যাঁ, যে সমস্ত পদ থাকলে এটা আসলে কোন সমাস হবে সেটা হচ্ছে জরুরি। কারণ ব্যাস বাক্যটা আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই। ব্যাস বাক্যটা যৌক্তিক হলেই হবে। হ্যাঁ, যেমন ধরেন একটা যদি বলি শহীদ মিনার, হ্যাঁ, তো শহীদ মিনারের সঠিক ব্যাস বাক্য আহ যৌক্তিক। শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত মিনার। হ্যাঁ, শহীদের স্মৃতি রক্ষার জন্য স্থাপিত মিনার, একই কথা। যদি আপনি বলেন বঙ্গোপসাগরে নির্মিত মিনার, তখন তো সেটা হলো না, তাই না? যদি বলা হয় যে বঙ্গোপসাগরে নির্মিত, এটা অযৌক্তিক। তাহলে ব্যাস বাক্যটা হচ্ছে যৌক্তিক হলেই হবে, এটা মাথায় রাখতে হবে। তবে সমাস চেনাটা হচ্ছে সবচেয়ে জরুরি, যে এটা কোনটা কোন সমাস। তাহলে আমরা লিখব সমাস কত প্রকার বলেন তো? দ্বন্দ্ব, কর্মদ্বারয়, দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারয় সমাস, বহুব্রীহি সমাস, আহ
দ্বন্দ্ব কর্মদ্বয় বহুব্রীহি অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস। হ্যাঁ, দ্বন্দ্ব কর্মদ্বয় বহুব্রীহি অব্যয়ীভাব দ্বিগু তৎপুরুষ, এই হচ্ছে সমাস। এছাড়াও কিছু অপ্রধান সমাস আছে, অলোক সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস। হ্যাঁ, এগুলো আমরা পড়ব। এখন মনে রাখতে হবে, আমরা একটা সমস্ত পদ লিখলাম, যেমন লিখলাম হচ্ছে বাবা মা। বাবা মা দ্বারা কি একজনকে বোঝায় নাকি দুইজনকে বোঝায় বলেন তো? বাবা মা দ্বারা একজন নাকি দুইজন? বাবা মা দ্বারা, এটা তো বুঝবো আমরা সবাই, তাই না? বাবা মা দ্বারা একজন নাকি দুইজন বোঝায়, এটা তো বুঝি দুইজন বোঝায়, খুবই সিম্পল। হ্যাঁ, যেমন বাক্যে যদি এটা প্রয়োগ করি, দেখেন, আমার বাবা মা সরকারি চাকরি করেন, তার মানে হচ্ছে আমার বাবাও সরকারি চাকরি করেন, আমার মাও সরকারি চাকরি করেন। হ্যাঁ, অথবা যদি বলি আমার বাবা মা উচ্চশিক্ষিত, আমার বাবা উচ্চশিক্ষিত, আমার মা উচ্চশিক্ষিত, দুইজনকে বোঝায়। হ্যাঁ, যদি বলি চা বিস্কিট, খেয়াল করে একটু, হ্যাঁ, বিষয়টা, চা বিস্কিট যদি বলি বাসায় অতিথি আসছে, চা বিস্কিট দাও, তার মানে কি শুধু চা দিতে বলছি, নাকি শুধু বিস্কুট দিতে বলছি, নাকি চা বিস্কুট দুইটাই দিতে বলছি? দুইটাই। চা বিস্কুট দ্বারা দুইটাই বোঝায়, একটা হচ্ছে চা, একটা বিস্কুট, দুইটাই আলাদা বোঝাচ্ছে, তাই না? তাহলে মনে রাখবেন, যে সমাসের সমস্ত পদ দ্বারা, যে সমাসের সমস্ত পদ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা আলাদা আলাদা জিনিস বোঝায়, দুইটা ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক না কেন, আলাদা আলাদা বোঝায় দুইটাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, যেটাকে বলা হয় উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান, উভয়, আরে, উভয় পদ, উভয় পদ প্রধান। হ্যাঁ, যে সমাসের সমস্ত মানে আমি ডিটেলস সবগুলোই উদাহরণ দেব। হ্যাঁ, জাস্ট শুরুতে বেসিকটা একটু জাস্ট ক্লিয়ার করি। যে সমাসের সমস্ত পদ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা আলাদা আলাদা জিনিস বোঝায়, সেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি লিখি চেয়ার টেবিল, চেয়ার টেবিল, চেয়ার টেবিল। হ্যাঁ, চেয়ার টেবিল, চেয়ার একটা জিনিস, টেবিল আর একটা জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস। যদি বলি আমরা দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, তার মানে দেশেও দেখা দিল, বিদেশেও দেখা দিল। না খালি দেশে দেখা দিল, বিদেশে দেখা দিল, কোনটা? নাকি দুই জায়গায় দেখা দিল? দুই জায়গায় দেখা, দেশে বিদেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, তার মানে কি দেশেও দেখা দিল, বিদেশেও দেখা দিল, তাই না? তাহলে যে সমাসের সমস্ত পদ দ্বারা দুইটা ব্যক্তি, দুইটা বস্তু বা দুইটা জিনিস, যাই হোক না কেন, দুইটা আলাদা আলাদা বোঝাবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার যদি আমরা বলি, যেমন বাবা মার জায়গায় যদি আমরা লিখি দয়াল বাবা, এখানে তো দুইটা অংশ আছে, পূর্ব অংশ পর অংশ, বা পূর্বপদ পরপদ, তাই না? দুইটা অংশ। দয়াল বাবা দ্বারা কি দুইজনকে বোঝায় নাকি একজনকে বোঝায়? দয়াল বাবা, দয়াল বাবা দ্বারা দুইজনকে বোঝায় নাকি একজনকে বোঝায়? এই নলেজটা তো আমাদের আছে অন্তত, তাই না? দয়াল বাবা দ্বারা, দয়াল বাবা না থেকে আরো অনেক কিছু থাকতে পারে, যেমন দয়াল বাবা না থেকে থাকলো বস্তা বাবা, সালা বাবা, বদনা বাবা, হুমায়ুন আমাদের একটা নাটক আছে জুতা বাবা। হ্যাঁ, হ্যাঁ, ক্যাবলা বাবা, কত কিছুই থাকতে পারে, থাক। হ্যাঁ, দয়াল বাবা দ্বারা একজনকে বোঝায়, একজনকে বোঝায়, তাই না? বা ধরেন আমরা লিখলাম জজ সাহেব। হ্যাঁ, জজ সাহেব দ্বারা কি দুইজনকে বোঝায় নাকি একজনকে বোঝায়? জজ সাহেব একজনকে বোঝায়, তাই না? জজ সাহেব, হ্যাঁ, একজন, একজনকে বোঝায়। হ্যাঁ, যদি আমরা বলি যে ধরেন আহ আমরা লিখলাম যে, ধরেন এখানে যদি লিখি হাত পা, তাই না? হাত পা,
তা দুইটা, হাত একটা মানে অঙ্গ, পা আর একটা অঙ্গ, আলাদা আলাদা বোঝায়, দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি লিখি হাত পাখা, বা লিখতাম আমরা হাত গড়ি, হ্যাঁ, হাত পাখা কি দুইটা না একটা জিনিস? একটাই। হাত গড়ি দুইটা না একটা? একটাই, তাই না? হাত গড়ি যদি বলি যে হাত গড়িটা দাও, তার মানে কি বলবো যে এই নাও, আগে হাত নেও, তারপরে এই যে গড়ি নাও, এরকম? আগে হাত দিবে তারপর গড়ি? একটাই জিনিস, তাই না? একটাই বোঝাচ্ছে। তাহলে যে সমাসের সমস্ত পদ দ্বারা একটা ব্যক্তি, একটা বস্তু, এক জাতীয় কোনো কিছু বোঝায়, এক জাতীয় কোনো কিছু বোঝায়, তাহলে সেটাকে বলা হয় কর্মদ্বারয় সমাস। এক জাতীয় কোনো কিছু বোঝালে সমস্ত পদের দুইটা অংশ দ্বারা একটা ব্যক্তি, একটা বস্তু, এক জাতীয় কোনো কিছু বোঝাবে, সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। এবং এটা হচ্ছে পরপদ প্রধান। হ্যাঁ, বাবাটা কেমন দয়াল, সাহেবটা কেমন জজ, পাকাটা কেমন হাতে চালায় যে পাকা, গড়ি কেমন হাতে যে গড়ি, এগুলো এগুলো পরে আরো ডিটেলস বলবো, জাস্ট আগে আমরা বুঝার চেষ্টা করি। তাহলে যদি আলাদা আলাদা কোনো কিছু বুঝায়, যদি আলাদা আলাদা বুঝায়, তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যদি দুইটা পদ দ্বারা, সমস্ত পদ দ্বারা একটা জিনিস, একটা ব্যক্তি, এক জাতীয় কোনো কিছু বুঝায়, তখন সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমরা যদি বলি, হ্যাঁ শিয়াল মামা, তাই না? শিয়াল মামা, তাহলে কি হবে? শিয়াল মামা, শিয়াল মামা আসতেছে, বেশ বাক্য পরে বলবো, শিয়াল মামা আসতেছে, তার মানে কি একজন শিয়াল আসতেছে আর একজন মামা আসতেছে? একজন শিয়াল একজন মামা, নাকি শিয়ালই আসছে, একটাই আসতেছে, একটা জন্তুই আসছে, শিয়াল মামা না? কর্মদ্বারয় সমাস। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝছি কিনা, যে যখন দুইটা পদকে আলাদা আলাদা বুঝাবে তখন হচ্ছে দ্বন্দ্ব, আর দুইটা পদকে যখন এক জাতীয় কোনো কিছু বুঝাবে তখন কর্মদ্বারয়। এটা ক্লিয়ার? হ্যাঁ, গুড। ওকে, এবার আসেন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস ধরেন আমরা লিখলাম হচ্ছে কানাকানি। হ্যাঁ, কানাকানি, কানাকানি দ্বারা কি বুঝায় বলেন তো? একজন কানা পুরুষ আর একজন কানি মহিলা, নাকি? কানাকানি দ্বারা কি বুঝায়? একজন কানা পুরুষ একজন কানি মহিলা বুঝায়? কানাকানি দ্বারা একজন কানা পুরুষ আর কানা মহিলা বুঝায় না। কানাকানি দ্বারা কানা বুঝায় না, কানিও বুঝায় না, অর্থাৎ কানা পুরুষ বা কানি মহিলা কিছুই বুঝে না। কি বুঝায়? কানাকানি, কানে কানে যে কথা, মানে হচ্ছে গোপনীয় কথা, গোপনীয়, গোপনীয় কথা। হ্যাঁ, গোপনীয় কথা, গোপনীয় কথা বোঝায়। তার মানে কানাকেও বুঝাচ্ছে না, কানিকেও বুঝাচ্ছে না, অর্থাৎ পূর্বপদ পরপদ সমস্ত পদের কোনো পদেরই অর্থ নাই, ভিন্ন কিছু বুঝাচ্ছে। তাহলে ভিন্ন কিছু বুঝালেই সেটাকে হবে বহুব্রীহি সমাস। সমস্ত পদের পূর্বপদ পরপদ কোনটাই যদি না বুঝে, ভিন্ন কিছু বুঝায়, তখন সেটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস। যেমন আমরা যদি বলি গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ মানে কি? গাকে বুঝায় নাকি হলুদকে বুঝায়? কাকে বুঝায়? ধরেন আমার গায়ে হলুদ না, আমি যদি সারা শরীরের মধ্যে গায়ে হলুদ মেখে বসে থাকি, তাহলে কে বলবে জান ওস্তাদ আছে গায়ে হলুদ? হ্যাঁ, গাকে বুঝায় নাকি হলুদকে বুঝায়? কোনো কিছুকেই বুঝায় না। আপনার গায়ে হলুদ না, ধরেন যে সেলিম সাহেব গালে হাত দিয়ে হাসতেছে, আপনার গায়ে হলুদ না, আপনাকে গা হলুদ দিয়ে মাখাই দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? কেউ বলবে যে আপনার গায়ে হলুদ? বলবে না। ওই গায়ে হলুদ, এই গায়ে হলুদ না। তাহলে এই গায়ে হলুদটা কি? বিয়ের আগে যে একটা অনুষ্ঠান হয় হলুদ মাখানো, সেটা। তার মানে গাকে মানে শরীরকে বুঝায় না, হলুদকে বুঝায় না, কাকে বুঝায়? একটা অনুষ্ঠানকে বুঝায়, একটা অনুষ্ঠান, ভিন্ন কিছু বুঝায়। তাহলে ভিন্ন কিছু বুঝায়। হ্যাঁ, ভিন্ন কিছু বুঝায়। ধরেন আমরা লিখলাম মুখে ভাত, মুখে ভাত, মুখকে বুঝায় নাকি ভাতকে বুঝায়? কাকে বুঝায়? ধরেন এই যে আমার কথাই ধরেন, ধরেন রাগ টাগ করে আসছি আজকে হোম মিনিস্টারের সাথে। হ্যাঁ, তো ক্লাসটা শেষ করে যখন যাব, বিশাল এক ডালার মধ্যে ভাত টাত নিয়ে সামনে ধরে নিয়ে বসে আছে, এই নাও মুখে ভাত, মুখে ভাত, মুখে ভাত। তখন কি আমার মুখে ভাত হবে? হ্যাঁ, তখন কি মুখে ভাত হবে?
হবে না। মুখে ভাত হচ্ছে শিশু প্রথম যেদিন ভাত খায় সেই অনুষ্ঠানকে বলা হয় মুখে ভাত। তার মানে মুখকেও বুঝাচ্ছে না, ভাতকে বুঝাচ্ছে না, কি বুঝাচ্ছে? অনুষ্ঠানকে বুঝাচ্ছে। অনুষ্ঠান ভিন্ন কিছু বুঝাচ্ছে, তাই না? তাহলে যে পদ দ্বারা, মানে যে সমাসের সমস্ত পদ দ্বারা পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ থাকে না বা কোনোটাকেই বুঝায় না, ভিন্ন কিছু বুঝায়, ভিন্ন কিছু বুঝালে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি মানে হচ্ছে ভিন্ন পদ প্রধান, ভিন্ন কিছু বুঝালে বহুব্রীহি সমাস। ক্লিয়ার? আরো উদাহরণ আছে, সেগুলো দেবো পরে, কিন্তু আগে এটা ক্লিয়ার কিনা বলেন? ভিন্ন কিছু বুঝালে বহুব্রীহি সমাস, বুঝছি কিনা? এবার আসেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা কি? লিখেন, পূর্বপদে অব্যয় থাকবে, পূর্বপদে সমস্ত পদের পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে, অব্যয়। সমস্ত পদের পূর্বপদে অব্যয় থাকবে এবং পূর্বপদ প্রধান, এরা পূর্বপদ প্রধান। সমস্ত পদের পূর্বপদে অব্যয় থাকবে, সমস্ত পদের পূর্বপদে অব্যয় থাকবে। কি অব্যয় থাকবে? লিখেন, আহা, নিরাপদ, বেবিদের উপকরণের প্রতি, নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা, নিরাপদ বেবিদের উপকরণের প্রতি যথার্থ উৎসাহ। আরে প্রকার নিয়ে আলোচনা করব তো, এত অস্থির হয়েছেন কেন? বাদ যাবে না কোনো কিছুই। উৎসাহ থাকা উচিত। এই যে আপাদমস্তক, মাথা হইতে পা পর্যন্ত সমস্ত ওদের আগে কি থাকে? এই যে থাকে, আপাদমস্তক, হ্যাঁ, পর্যন্ত অর্থে। সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল। বাত, গড়ে অভাব অর্থে, হ্যাঁ। আহা, তাকে নিরাপদ, নিরামিষ, এগুলো। তাকে বেয়াদব, ব্যাকঠেল, হ্যাঁ, খবর। বিশৃঙ্খল। তারপরে হচ্ছে তাকে উপকূল, হ্যাঁ, উপগ্রহ, উপনদী, এগুলো। প্রতি, দিন, প্রতিদিন, বছর বছর, প্রতি বছর, মাস মাস, প্রতি মাস। যথার্থ, যথার্থের যথা থাকে, যথারীতি, রীতিকে অতিক্রান্ত করে না যে, যথারীতি, হ্যাঁ। যথা নিয়ম, নিয়মকে অতিক্রান্ত করে না যে, যথা নিয়ম। উৎসাহের উদ্বেল, এগুলো। তাহলে যে সমাসের সমস্ত পদের পূর্ব পদে অব্যয় থাকবে, অব্যয়, পূর্ব পদে কি থাকবে? অব্যয় থাকবে, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। তাহলে অন্য যে সমাসগুলো আছে সেই সমাসগুলোর পূর্বে অব্যয় থাকবে না, কেবল অব্যয়ীভাব সমাসের পূর্বে অব্যয় থাকবে। যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। ব্যাস, এইগুলো তো মনে রাখলেই হবে। বুঝতে পারলাম? যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবার আসেন হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু, লিখেন, সমাহার অর্থে, সমাহার অর্থে পূর্বপদে সংখ্যা থাকবে, পূর্বপদে সংখ্যা থাকবে। সমাহার অর্থে পূর্বপদে কি থাকবে? সংখ্যা। সমাহার অর্থে পূর্বপদে সংখ্যা থাকবে, দ্বিগু সমাস। যেমন লিখলাম চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা। যে পূর্বপদে কি আছে? সংখ্যা আছে, এবং সমাহার অর্থে চৌরাস্তার সমাহার বা মিলন, হ্যাঁ। চৌরাস্তার সমাহার বা মিলন, চৌরাস্তার সমাহার বা মিলন, পূর্বপদে সংখ্যা থাকবে। লিখলাম শতাব্দী, শত অব্দের সমাহার বা মিলন, শত অব্দের সমাহার বা মিলন, শতাব্দী, হ্যাঁ। পূর্বপদে সংখ্যা থাকবে কিন্তু সমাহার অর্থে যদি বুঝায়, মিলন অর্থে বুঝায়, তখন সেটা হচ্ছে দ্বিগু সমাস। সোজা কথা, হ্যাঁ। কিন্তু যদি পূর্বপদে সংখ্যা থাকে, সমাহার বা মিলন না বুঝায়, ভিন্ন কিছু বুঝায়, হ্যাঁ। যেমন লিখলাম দশানন, ভিন্ন কিছু বুঝায়। পূর্বপদে সংখ্যা আছে কিন্তু সংখ্যাটা বুঝাচ্ছে না। দশানন দ্বারা কি বুঝায়? 10 মাথা আছে যার। 10 মাথা কার আছে? 10 মাথা আছে রাবণের। তাহলে
পূর্বপদের সংখ্যা আছে কিন্তু পূর্বপদ পরপদ সমাহার কোনো কিছু বোঝাচ্ছে না, ভিন্ন কিছু বোঝাচ্ছে, তখন কি হয়ে যাবে সেটা? বহুব্রীহি সমাস হয়ে যাবে, বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি একটা আছে, এই যে যখন শ্রেণী বিভাগ পড়াবো তখন এটা পড়বো আমরা। হ্যাঁ, পূর্বপদের সংখ্যা থাকবে সমাহার বা মিলন বুঝালেই দ্বিগু, আর পূর্বপদের সংখ্যা থাকবে কিন্তু যদি সমাহার বা মিলন না বুঝে ভিন্ন কিছু বুঝায় তখন সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। ভিন্ন মানেই বহুব্রীহি। হ্যাঁ, যেমন আমরা লিখলাম দশানন না লিখে লিখলাম যে চৌচালা। চৌচালা, এই যে পূর্ববর্তী সংখ্যা আছে কিন্তু এই চৌচালা বলতে চার কেউ বুঝায় না, চাল কেউ বুঝায় না, কাকে বুঝায়? চার চাল বিশিষ্ট ঘরকে বুঝায়, ঘর। চৌচালা মানে হচ্ছে চার চাল বিশিষ্ট ঘরকে বুঝায়, ঘর। সুতরাং এটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদের সংখ্যা থাকবে সমাহার বা মিলন বুঝালে দ্বিগু, আর যদি সমাহার বা মিলন না বুঝায় তখন সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। বোঝা গেল? আমরা শ্রেণী বিভাগ আলোচনা করব, তার আগে একটু দেখে নিচ্ছি যে আসলে কিভাবে কি করতে হয় বিষয়টা। তারপরে আসেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস লিখবেন ব্যাস বাক্যের পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে। পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে। যদি পূর্বপদে বিভক্তি যোগ করা যায় যৌক্তিকভাবে, পূর্বপদে বিভক্তি যোগ করা যায় তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। অন্য কোনো সমাস বিভক্তি যোগ করা যাবে না। জেনারেল যে সমাসগুলো আমরা পড়েছিলাম, দ্বন্দ্ব, কর্মদ্বারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু, কোন সমাসের পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে না। তৎপুরুষ সমাস, আরেকটা সমাস আছে অলুক সমাস, এই দুইটা সমাসে পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে। এই দুই সমাস ছাড়া আর কোথাও পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে না। যেমন আমরা একটু আগে লিখছিলাম, হ্যাঁ, যে বাবা মা। বাবা মা, আপনি পূর্বপদে বিভক্তি যোগ করতে পারবেন? দেখেন তো, চেষ্টা করেন। বাবাকে মা, বাবা হইতে মা, বাবার মা, বাবা দ্বারা মা, হয়? যৌক্তিক হয়? বাবাকে মা, বাবার দ্বারা মা, বাবার মা, বাবা হইতে মা, বাবা দিয়ে মা, হয় না কিন্তু। হ্যাঁ, চেয়ার টেবিল, চেয়ার টেবিল লিখছিলাম, মনে আছে? যোগ করেন তো, পারেন কিনা? চেয়ার কি টেবিল, চেয়ার দ্বারা টেবিল, চেয়ার হইতে টেবিল। হ্যাঁ, হয়? হয় না। তারপরে লিখছিলাম হচ্ছে সিংহাসন, দেখেন তো পারা যায় কিনা? সিংহাসন, সিংহ কি আসন, সিংহের দ্বারা আসন, সিংহে হইতে আসন। হ্যাঁ, হয়? পূর্বপদে বিভক্তি যোগ করা যায় না। আমরা বহুব্রীহি সমাস লিখছিলাম, কানাকানি, দেখেন তো যুক্ত করতে পারেন কিনা পূর্বপদে? বেশ বাক্যে পূর্বপদে যোগ করা যায়? কানাকে কানি, কানার দ্বারা কানি, কানা হইতে কানি। হ্যাঁ, কানা দিয়ে কানি, যায়? বিভক্তি যোগ করা যায়? যায় না। পূর্বপদে বিভক্তি যোগ করা যায় না। সুতরাং যে সমাসের পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে সেটা হবে তৎপুরুষ, আর না হয় অলুক সমাস। দুইটা। হ্যাঁ, যেমন আমরা যদি বলি চা বাগান, তাহলে চা বাগান কি হবে? চায়ের বাগান, চা বাগান। যদি বলি মন গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। হ্যাঁ, এই যে পূর্বপদে বিভক্তি যোগ করা যায়, যোগ করা যায়। মন গড়া, চা বাগান, চায়ের বাগান। হ্যাঁ, রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নার জন্য ঘর। এই যে জন্য, চতুর্থ বিভক্তি। হ্যাঁ, এগুলো। তাহলে যে সমাসের পূর্বপদে ব্যাস বাক্যে বিভক্তি যোগ করা যাবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। অন্য কোনো সমাসে পূর্বপদে ব্যাস বাক্যে আপনি বিভক্তি যোগ করতে পারবেন না। তাহলে মোটামুটি আমরা যে একটা সারাংশ টানলাম, বা যদি টানি দেখি, যে দ্বন্দ্ব সমাস মানেই হচ্ছে সমস্ত পদের উভয়কে বুঝাবে আলাদা আলাদা করে। হ্যাঁ, দুইটা ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা প্রাণী, দুইটাকে আলাদা করে বুঝাবে দ্বন্দ্ব সমাস। আর যদি দুইটা পদ দ্বারা একটাই বুঝায়, এক জাতীয় কোনো কিছু বুঝায়, তখন সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আর ভিন্ন কিছু বুঝালে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর পূর্বপদে যখন অব্যয় থাকবে, অব্যয়, পূর্বপদে অব্যয় থাকবে তখন অব্যয়ীভাব সমাস। আর সমাহার অর্থে যদি পূর্বপদের সংখ্যা থাকে তখন দ্বিগু সমাস। আর পূর্বপদে বিভক্তি যোগ করা গেলে তখন সেটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। ক্লিয়ার বিষয়টা? আমরা কি বুঝতে পারলাম?
হ্যাঁ, ওকে। এবার আসেন অলুক সমাসটা পড়ে তারপর আমরা শ্রেণী বিভাগ আলোচনা করব সমাসের। হ্যাঁ, কারণ অলুক সমাসটা গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় বেশি আসে, এবং এটা আগে আলোচনা করলে বাকিগুলো পরে বুঝতে পারবো। অলুক সমাস কি? লেখেন যে সমাসের যে সমাসের সমস্ত পদে যে সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ পায় না, বিভক্তি লুপ পায় না বা হয় না, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। হ্যাঁ, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। সব বুঝাবো, আবার সব বুঝাবো। যে সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ হয় না, যে সমাসের সমস্ত পদে বিভক্তি লুপ হয় না তাকেই বলা হয় অলুক সমাস। অলুক সমাস 3 জায়গায় আছে। কোথায় কোথায়? অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, আর কোথায় আছে? অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি, আর কোথায় আছে? অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। অলুক সমাস 3 প্রকার: অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি, অলুক তৎপুরুষ। অলুক দ্বন্দ্ব কিভাবে চিনবো? লেখেন সমস্ত পদের উভয় পদে বিভক্তি থাকবে, উভয় পদে বিভক্তি থাকবে, সমস্ত পদের উভয় পদে কি করবে? বিভক্তি থাকবে, উভয় পদে বিভক্তি থাকবে, সমস্ত পদের উভয় পদে বিভক্তি থাকবে। দেশে বিদেশে, দেশে বিদেশে, জলে স্থলে, দুধে ভাতে, পথে ঘাটে, যে সমাসের সমস্ত পদে উভয় পদে বিভক্তি থাকে সেটা হচ্ছে অলুক সমাস। হ্যাঁ, এই যে দেশে বিভক্তি আছে, বিদেশে আছে, উভয় পদেই আছে, জলে স্থলে, দুধে ভাতে, পথে ঘাটে। হ্যাঁ, উভয় পদে বিভক্তি থাকলে অলুক সমাস, উভয় পদে বিভক্তি থাকলে অলুক সমাস, মানে অলুক দ্বন্দ্ব আর কি। যে সমাস সমস্ত উভয় পদে থাকবে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক বহুব্রী কি হবে? লেখেন পূর্ব পদে বিভক্তি থাকবে, সমস্ত পদের 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 পূর্ব পদে বিভক্তি থাকবে। আবার আহ অলুক তৎপুরুষেও সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে, একই বিষয়, সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে, সমস্ত পদের পূর্ব পদে বিভক্তি থাকবে। তাহলে এই দুইটার মধ্যে ঝামেলা হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা তো নয় বুঝলাম যে সমস্ত পদের উভয় পদে বিভক্তি থাকবে, উভয় পদে বিভক্তি থেকে চিনে ফেলবো, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কিন্তু অলুক বহুব্রী পূর্বপদে বিভক্তি, অলুক তৎপুরুষ পূর্বপদে বিভক্তি, কিন্তু ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? কারণ অলুক বহুব্রী, বহুব্রী মানে কি? বহুব্রী মানেই হচ্ছে ভিন্ন পদ প্রদান। যেমন আমরা যদি লিখি আহ কানে কলম, কানে কলম, কানে কলম দ্বারা কি বোঝায়? কানকে বুঝায় নাকি কলমকে বুঝায়? কানে কলম দ্বারা কি বুঝায়? কানে কলম দ্বারা কানকে বুঝায় না, কলমকে বুঝায় না। আপনি আমি সারাদিন কানের মধ্যে কলম নিয়ে ঘুরলে কেউ বলবে না কানে কলম। হ্যাঁ, কানে কলম দ্বারা কাঠ মিস্ত্রি বুঝায়, কাঠ মিস্ত্রি। কানে কলম দ্বারা কি বুঝায়? কাঠ মিস্ত্রি বুঝায় কানে কলম দ্বারা। যদি আমরা লিখি গলায় গামছা, গলায় গামছা, গলায় গামছা যে পূর্ববর্তী বিভক্তি, কানে কলম পূর্ববর্তী বিভক্তি, কানে গলায় পূর্ববর্তী বিভক্তি আছে সমস্ত পদের। গলায় গামছা, গলায় গামছা দ্বারা গলা কেউ বুঝায় না, গামছা কেউ বুঝায় না। কাকে বুঝায় গলায় গামছা দ্বারা? গলায় গামছা দ্বারা চতুর্থ শ্রেণী কর্মচারী যেগুলো আছে, যেমন কেরানি, দপ্তর, দপ্তরি, কেরানি, এগুলো ওনাদেরকে বোঝায় গলায় গামছা। অথবা তিরস্কার অর্থ অনেক সময় ব্যবহার করা হয়, যে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আয়, গলায় গামছা। মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দ্বারা মাথা কেউ বুঝায় না, পাগড়ি কেউ বুঝায় না,
কিন্তু ওই যে পূর্বপদে বিভক্তি আছে, পূর্বপদে বিভক্তি আছে, মাথায় সপ্তমী বিভক্তি। হ্যাঁ, মাথায় পাগড়ি দ্বারা কি বোঝায়? পুরস্কার বা সম্মান অর্থে বোঝায়। হ্যাঁ, পুরস্কার বা সম্মান, মাথায় পাগড়ি। হ্যাঁ, মুখে ভাত, এই যে একটু আগে আমরা লিখলাম মুখে ভাত, মুখে ভাত দ্বারা কি বোঝায়? অনুষ্ঠান বোঝায়, মুখে ভাত দ্বারা অনুষ্ঠান। হ্যাঁ, গায়ে হলুদ, পূর্বপদে বিভক্তি আছে, অনুষ্ঠান বোঝায়। তাহলে পূর্বপদে বিভক্তি থাকবে এবং ভিন্ন কিছু বুঝালেই অলুক বহুব্রী। পূর্বপদে বিভক্তি থাকবে এবং ভিন্ন কিছু বুঝালে অলুক বহুব্রী। আর পূর্ববর্তী বিভক্তি থাকবে কিন্তু যদি পরপদ প্রধান হয় তখন অলুক তৎপুরুষ। যেমন আমরা লিখলাম মাটির মানুষ, মাটির মানুষ, তাহলে এখানে পূর্ববর্তী বিভক্তি আছে যে মাটির, ষষ্ঠী বিভক্তি রয়ের মাটির, কিন্তু মূল বিষয় কি? মানুষ কাকে বোঝাচ্ছে? মাটিকে বা মানুষকে, দুইজনের মধ্যে একজন কাকে বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে। মানুষটা কেমন? মাটির মানুষ। হ্যাঁ, মাটির মানুষ, ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। হ্যাঁ, এটা। কলের গান, কলের গান, এই যে পূর্ববর্তী বিভক্তি আছে র এর, সরি, তাহলে পূর্ববর্তী বিভক্তি আছে কিন্তু পরপদ প্রধান, বুঝাচ্ছে কি কি বুঝাচ্ছে? গানটা কেমন? গানটা হচ্ছে কলের গান, কলের গান। হ্যাঁ, ব্যান্ডের গান, ঝাঁকানাকা ঝাঁকানাকা দেহ দুলানা। হ্যাঁ, ব্যান্ডের গান। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত। তোমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, তাই না? ওরকম না, ব্যান্ডের গান, কলের গান, তাই না? গরুর গাড়ি, গরুর গাড়ি, এখানে এই যে পূর্ববর্তী বিভক্তি আছে, গরুর পূর্ববর্তী বিভক্তি আছে। গাড়িটা কিসের? গরুর, গরুর চালায় যে গাড়ি, গরুর, গরুর গাড়ি, পূর্ববর্তী বিভক্তি আছে, গরুর গাড়ি, তাই না? গাড়ি কি বোঝাচ্ছে? হ্যাঁ, কলে চাটা, কলে চাটা, কলে চাটা, তাহলে এই যে পূর্ববর্তী বিভক্তি আছে, কলে চাটা, কলে চাটা কিসে? কল দ্বারা, যন্ত্র দ্বারা, মেশিন দ্বারা ছাটা, কলে ছাটা। তাহলে পূর্বপদে বিভক্তি থাকবে এবং যদি পরপদের প্রাধান্য থাকে তখন হচ্ছে অলুক তৎপুরুষ। পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু ভিন্ন কিছু যদি বুঝায়, ভিন্ন কিছু বুঝায় তখন সেটা হচ্ছে অলুক বহুব্রী। আর যদি উভয় পদে বিভক্তি থাকে তখন সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। হম, হ্যাঁ, গান পারি নাকি আমি, বুঝছি কিনা? অলুক সমাজটা বুঝছি, অলুক সমাজ কি বুঝছি? দু একজন বলেন। ওই যে সেলিম ভাই হ্যান্ড রাইজ করছেন, তাহমিনা আক্তার, ফরিদুল হক। তোমার তো ক্যামেরাই তো মারাত্মক ডিস্টার্ব করে। অলুক সমাজ বুঝছি কিনা বলেন। স্যার, জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, ক্লিয়ার? অলুক সমাস জি স্যার, ক্লিয়ার। সমস্ত পদের উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। অলুক বুবরি পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু ভিন্ন কিছু বুঝাবে। আর অলুক তৎপুরুষ পূর্বপদে বিভক্তি থাকবে কিন্তু পরপদের প্রাধান্য বুঝাবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমার একটু সমস্যা হলো কি স্যার, এই যে বহুব্রী সমাজটা তৎপুরুষ সমাজটা স্যার। হ্যাঁ, স্যার, এই দুইটা বুঝাবো বুঝাবো বুঝাবো, কিন্তু আমরা তো যাই নাই সেখানে। হ্যাঁ, জি স্যার। সবগুলো জি আলোচনা স্যার। করবো। এই যে বুঝছি কিনা, অলুক সমাজ বুঝছি কিনা? জি স্যার। গুড। এবার চলেন তাহলে অন্যগুলো বুঝে একটা একটা করে। না বুঝায় কোনো উপায় নাই, যাওয়া যাওয়াই নাই। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের মধ্যে অবশ্যই আমরা অলুক দ্বন্দ্ব তো পড়বই। হ্যাঁ, অলুক দ্বন্দ্ব পড়ব, কিন্তু আমাদের আরো কয়েকটা দ্বন্দ্ব আছে, যেমন মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানটা দুইটাই বফলা মনে রাখবে। মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে সম্পর্ক বা মিল বুঝালে মিলনার্থক দ্বন্দ্ব। যেমন বাবা মা, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, এগুলো এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। তারপরে লিখবো আমরা বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, বিরুদ্ধ। হ্যাঁ, বিরুদ্ধার্থক, বিরুদ্ধার্থক দ্বন্দ্ব, বিরুদ্ধার্থক দ্বন্দ্ব।
যেগুলোর মধ্যে যুদ্ধ বা বিরুদ্ধ বোঝায়, যুদ্ধ বা বিরুদ্ধ বোঝায়, যেমন দা, কুমড়া, হ্যাঁ, ওহি, নকুল, ওহি, এই আনমিউট করো, শব্দ আসতেছে। দা, কুমড়া, ওহি, নকুল, আদা, কাঁচকলা, আদা, কাঁচকলা বিরুদ্ধ বুঝালে তখন সেটা হচ্ছে বিরুদ্ধার্থক। বিরুদ্ধ বা যুদ্ধ বুঝালে, বিরুদ্ধ বা যুদ্ধ বুঝালে তখন হবে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, আবার ওই যে এক ক্লাসে একদিন বলতেছে, স্যার তাহলে স্বামী স্ত্রী কি বিরুদ্ধার্থক দ্বন্দ্ব? স্বা- স্বামী স্ত্রী বিরুদ্ধার্থক দ্বন্দ্ব না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু সেটা হচ্ছে ঘরের ভিতরে হয়, হ্যাঁ, কার্যত হয়, দৃশ্যত হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রী কিন্তু বিরুদ্ধার্থক না, মিলনার্থক সম্পর্ক। হ্যাঁ, তারপর হচ্ছে বিপরীত, বিপরীত দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীত দ্বন্দ্ব কোনগুলো হবে? আয় ব্যয়, আয় ব্যয়, জমা খরচ, লাভ ক্ষতি বা লোকসান। হ্যাঁ, আয় ব্যয়, জমা খরচ, লাভ ক্ষতি, ধনী গরিব, এগুলো হচ্ছে বিপরীত দ্বন্দ্ব। ধনী গরিব দেখেন প্রত্যেকটা দিয়ে কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে, প্রত্যেকটা জিনিসকে দিয়েই দুইটা বোঝাচ্ছে। দ্বন্দ্ব মানেই দুইটা আলাদা আলাদাকে বোঝাবে, দ্বন্দ্ব মানে দুইটা আলাদা। তারপর লিখবো হচ্ছে আমরা সমার্থক দ্বন্দ্ব। সমার্থক, সমার্থক, সমার্থক দ্বন্দ্ব কোনগুলো? একই অর্থে যেগুলো হয় সমার্থক, হাট বাজার, হাট, হাট বাজার, চিঠিপত্র, চিঠি পত্র, ধন দৌলত, ধন দৌলত, মান সম্মান, মান সম্মান, হাট বাজার, চিঠিপত্র, ধন দৌলত, মান সম্মান। হ্যাঁ, আহ এগুলো হচ্ছে আহ সমার্থক দ্বন্দ্ব, সমার্থক। তার মধ্যে আমরা বেশি গুরুত্ব দিব হচ্ছে এই বিরুদ্ধার্থক, বিপরীত আর সমার্থক, এবং একটু আগে যেটা পড়ে আসছি অলুক দ্বন্দ্ব। এই চারটাকে আমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বো এই দ্বন্দ্ব সমস্যা, এখান থেকে চারটা ভালো করে পড়বো। এছাড়া আরো কিছু দ্বন্দ্ব সমস্যা আছে, যেমন প্রায় সমার্থক যেগুলো আছে, প্রায় সমার্থক। হ্যাঁ, প্রায় সমার্থক, প্রায় সমার্থক এগুলো হচ্ছে প্রথমটার অর্থ থাকে, দ্বিতীয়টার কোনো অর্থ থাকে না। যেমন চা টা, কলম টলম, কলম টলম, বই টই, বই টই। হ্যাঁ, প্রথমটার অর্থ আছে কিন্তু দ্বিতীয়টার কোনো অর্থ নাই, নিরর্থক। দ্বিতীয়টা হচ্ছে নিরর্থক, কোনো অর্থ নাই। চা টা, কলম টলম, বই টই, খাতা টাতা, প্রেম টেম, এগুলো। হ্যাঁ, এছাড়া আছে হচ্ছে একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব হচ্ছে শেষ পদ দিয়ে যে সমাসটা হয়, সমস্ত পদ শুরু হয়, সেটা একশেষ দ্বন্দ্ব। যেমন আমরা, হ্যাঁ, আমরা, তুমি, সে, ও, আমি, আমরা। আর এই অন্যান্য গুলোতে ও বা এবং এগুলো থাকে। এবং দ্বন্দ্ব সমাসে এই যে সমস্ত পদে চিনার আরেকটা উপায় আছে, হাইপেন থাকে, হাইপেন, হাইপেন থাকে। হ্যাঁ, আমরা, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে যাতায়াত, আসা ও যাওয়া, আসা ও যাওয়া, যাতায়াত, আসা ও যাওয়া, যাতায়াত। তারপরে আমরা লিখতে পারি জায়া ও পতি, দম্পতি। হ্যাঁ, জায়া ও পতি, দম্পতি, জায়া ও পতি, দম্পতি। এইগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তাহলে এর মধ্যে বিশেষ গুরুত্ব দেব হচ্ছে বিরোধ, বিপরীত, সমার্থক আর অলুক দ্বন্দ্ব যেগুলো আছে এগুলো। হ্যাঁ, হ্যাঁ, বহুপদী দ্বন্দ্ব আছে আর একটা, নাক কান গলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। অঙ্গবাচক দ্বন্দ্ব, হাত পা চোখ নাক, এগুলো। 6 নম্বর একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। হ্যাঁ, তুমি আমিও সে,
তুমি সেও আমি, এই যে আমি দিয়ে শেষে যে থাকে সেটা দিয়ে মানে সমস্ত পটা তৈরি হয়। আমরা, আসা ও যাওয়া, যাতায়াত, যায় ও পতি, দম্পতি। ওকে, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আরিফকে, ওই যে আরিফ রহিম সর্দার, বলেন। দ্বন্দ্ব সমাস ক্লিয়ার, বলেন। ভিভু B2037। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে আপনার একটা যে বলছেন যে তুমি সে ও আমি, এটা কি স্যার নিত্য সমাসে কি হয় নাকি? নিত্য সমাস স্যার হ্যাঁ, নিত্য সমাস বা একশেষ দ্বন্দ্ব একই কথা। হ্যাঁ একই কথা স্যার, নিত্য হ্যাঁ সমাস বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, নিত্য সমাসে তো আরো আছে, যেমন ওই যে অন্য পদ মানে দেশান্তর, এগুলো কি আপনার না একশেষ না না দ্বন্দ্ব না, হবে? ওইটা না, নিত্য দ্বন্দ্ব বলা হয় আর কি। নিত্য দ্বন্দ্ব আরে কই গেল, নিত্য সমাস ওইটা আলাদা, মানে অপ্রধান সমাস। কিন্তু এটা হচ্ছে নিত্য দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, একশেষ দ্বন্দ্ব। ওকে, দ্বন্দ্বের মধ্যে একটা প্রকারভেদ আর কি। হ্যাঁ, ওকে, এইগুলোই পড়বেন এক্সামের জন্য। শর্ট সাজেশন বলতে এই মানে এক্সাম্পল গুলো যে দিয়ে যাচ্ছি, এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো পড়বেন। হ্যাঁ, জি স্যার। ওকে। তারপর হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কর্মধারয় সমাস প্রধানত 4 প্রকার। মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়, কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয়। আর হচ্ছে উপমান, উপমিত, রূপক। উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। মধ্য পদলোপী যে সমাসের ব্যাস বাক্যের মাঝখানে পদটা লুপ হয়ে, তাকে বলা হয় মধ্য পদলোপী। যেমন শহীদ মিনার, শহীদ মিনার। হ্যাঁ, এই শহীদ মিনার দুইটা অংশ দ্বারা একটা জিনিসকে বোঝায়। হ্যাঁ, শহীদ মিনার, শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত মিনার, শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত মিনার, শহীদ মিনার। সাহিত্য সভা, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। স্মৃতিস্তম্ভ, স্মৃতি এই ইয়ে করো না কেন, স্মৃতিস্তম্ভ, স্মৃতি রক্ষার্থে নির্মিত স্তম্ভ। তারপরে হচ্ছে হাসি মুখ, হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, হাসি মুখ। জীবন বীমা, জীবন রক্ষার্থে যে বীমা, জীবন বীমা। মুজিব বর্ষ, মুজিব বর্ষ, মুজিবের নামে পালিত বর্ষ, মুজিবের নামে পালিত। মুজিব বর্ষ দ্বারা একটাই বোঝায়, দুইটা মুজিব বা বর্ষ দুইটা বোঝায় না, একটা বর্ষকে বোঝায়। মুজিব বর্ষ। মৌমাছি, মৌ মাছি, মৌ আশ্রিত মাছি, মৌমাছি। গড় জামাই, গড় আশ্রিত জামাই, গড় জামাই। হ্যাঁ, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। নারী দিবস, নারীদের জন্য দিবস, নারী দিবস। হ্যাঁ, আয়কর, আয়ের উপর কর, আয়কর। গণতন্ত্র, গণের দ্বারা প্রণীত তন্ত্র, গণতন্ত্র। হ্যাঁ, জনসভা, জনতার, জনগণ, জনতার উপস্থিতি সভা, জনসভা। এইগুলো হচ্ছে সবই মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ওকে, তারপর উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত, রূপক। কর্মধারয় সমাসের যদি দুইটা অংশের মধ্যে তুলনা বুঝায়, তুলনা, দুইটা অংশের মধ্যে যদি, হ্যাঁ, সমস্ত পদ থেকে কিভাবে বের করবো? ওই যে সমস্ত পদ, শহীদ মিনার, শহীদ মিনার কি দুইটা বোঝায় না একটা বোঝায়? একটা শহীদ একটা মিনার বোঝায়। কাউসার ইসলামকে আনমিউট করো তো, কাউসার ইসলাম। কাউসার ইসলাম শুনতে পাচ্ছেন? পুরুষ দিবস পালন করলেই থাকবে, পুরুষ দিবস আছে, পালন করা শুরু করে দেন।
আজকে দেখলাম যে কি জানি একটা দিবস, ধনের পাতা না খাওয়া দিবস। দিবসের শেষ নাই। কাউসার ইসলাম শুনতে পাচ্ছেন? কাউসার ইসলাম, আপনি কি আছেন নাকি গেছেন? আনমিউট করা হয়েছে আপনাকে, বলেন। নাই, নাই মনে হয়, নাকি শুনতে পাচ্ছে না। তাহলে বুঝছি তো, মানে এই যে সমস্ত দেখলেই চিনবো যে কর্মধারয় সমাস, দেখলে চিনবো না এগুলা। জীবন বীমা কি দুইটা নাকি একটাই? হাসি মুখ কি দুইটা না একটা? স্মৃতিস্তম্ভ কি দুইটা বোঝায় না একটা বোঝায়? হ্যাঁ, জীবন রক্ষার্থে যে বীমা, জীবন বীমা, জীবন রক্ষার্থে যে বীমা, জীবন বীমা। তাহলে ব্যাস বাক্য দেখলে কিন্তু চিহ্ন কর্মধারয় সমাস। ওকে, যদি কর্মধারয় সমাসটা মানে মানে কি বলে এটাকে, সমস্ত পদ দেখলেই চিনব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মধ্যে যদি দুইটা অংশের মধ্যে তুলনা বুঝায়, তুলনা, তুলনা বুঝালে কি হবে? হয় উপমান, না হয় উপমিত, না হয় রূপক কর্মধারয় হবে। তুলনা বুঝালে উপমান কোন হবে? যখন তুলনাটা সত্য তুলনা হবে, সত্য তুলনা যদি হয় উপমান। অথবা আমরা লিখে রাখতে পারি যদি বিশেষণ থাকে, বিশেষণ থাকে, যদি সমস্ত পদে বিশেষণ থাকে তখন সেটা হচ্ছে উপমান। আর বিশেষণ না থাকলে উপমিত বা মিথ্যা তুলনা হলে উপমিত। আর যদি অদৃশ্যের সাথে, অদৃশ্যের সাথে যদি অদৃশ্যের সাথে দৃশ্যমানের, অদৃশ্যের সাথে দৃশ্যমানের অভেদ কল্পনা বোঝায়, অভেদ কল্পনা, তখন সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। চলেন উদাহরণ দিই। যেমন আমরা যদি লিখি কাজল কালো, কাজল কালো, কাজল কালো, কাজল কালো, বিশেষণ আছে নাকি নাই? কাজল কালো, কাজল একটা মানুষের নাম, নায়িকার নাম, বাংলাদেশি নায়িকা, ভারতীয় নায়িকা, কতই তো আছে তাই না কাজল নাম। কিন্তু কালোটা কি? কালো বিশেষণ কোনো কিছুর। ওকে, 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 তাহলে কালো দিয়ে কি হয়? বিশেষণ। কালো দিয়ে হচ্ছে বিশেষণ বোঝায়, বিশেষণ। হ্যাঁ, কোনো কিছু রূপ গুণ চেহারা ইত্যাদি বোঝালে বিশেষণ, বিশেষণ আছে, সুতরাং কি হবে? উপমান। কাজলের ন্যায় কালো, কাজল কালো। যদি বলি তুষার শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র মানে সাদা, তাহলে কি বিশেষণ? শুভ্র সাদা, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। যদি বলি ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ কেশ, এই যে কৃষ্ণ মানে কালো, ভীষণ আছে, ভ্রমরের নেই কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। যদি বলি কুসুম কুমল, কুসুম কুমল, কুসুম কুমল, তাহলে এই যে কুমল বিশেষণ। হ্যাঁ, কুসুম তো নাম, ডিমের কুসুম মানুষের নাম, নায়িকার নাম কুসুম, কিন্তু কুমল খেয়া, কুমল হচ্ছে ভীষণ, কুসুম কুমল, তাহলে ভীষণ আছে। এবং এই তুলনাগুলো কি সত্য তুলনা। কুসুমটা কেমন কোমল হয়? সফট, কোমলের মতো হয়। ভ্রমর কৃষ্ণ কেশ, চুল কেমন হয়? ভ্রমরের মতো কালো। কৃষ্ণ তুষার শুভ্র, তুষার কেমন? শুভ্র সাদা। কাজল কালো, কাজলটা হচ্ছে কিসের মতো? কালোর মতো কালো, কাজল। তাহলে বিশেষণ থাকবে, যদি বিশেষণ চিনতে পারি ভালো, আর না হলে দেখবো যে এখানে সত্য তুলনা বোঝাচ্ছে, তুলনাটা সত্য। আর যদি বিশেষণ না থাকে বা মিথ্যা তুলনা বোঝায় তখন উপমিত। কেমন? যেমন আমরা লিখলাম অধর পল্লব, অধর, অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। অধর পল্লবের নাই মানে ঠোঁটটা হচ্ছে পাতার মতো পাতলা। ঠোঁট কি পাতার মতো পাতলা হয় নাকি? হ্যাঁ, ঠোঁট পাতা, এবং এটার মধ্যে বিশেষণ নাই, এটাও বিশেষ্য এটাও বিশেষ্য, দুইটাই বিশেষ্য, বিশেষণ নাই, সুতরাং উপমিত। যদি বলি কর পল্লব, কর পল্লব, কর মানে হাত, পল্লব মানে হচ্ছে পাতা, পাতার মতো চিকন হাত, মিথ্যা তুলনা বা বিশেষণ নাই, দুইটাই বিশেষ্য। হ্যাঁ, যদি বলি চন্দ্রমুখ, চন্দ্রমুখ, চন্দ্র এটাও বিশেষ্য, মুখ এটাও বিশেষ্য। চন্দ্র একটা গ্রহের নাম, মুখ একটা অঙ্গের নাম, চন্দ্রমুখ। হ্যাঁ, যদি বলি যদি বলি আর কি কি বলা যায় বলেন, দুই একটা আপনাদের মধ্যে থেকে শুনি। পুরুষ সিংহ,
পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ বিশেষ্য, সিংহ বিশেষ্য, দুইটাই বিশেষ্য। হ্যাঁ, সত্য মিথ্যা তুলনার চেয়ে যদি আমরা এইটা মনে রাখি তাহলে ভালো আনসার করতে পারবো, যে যদি বিশেষণ থাকে তাহলে উপমান, আর বিশেষণ না থাকলে উপমিত। বিশেষণ না থাকলে উপমিত, মনে রাখবেন। পুরুষ এটাও বিশেষ্য, সিংহ এটাও বিশেষ্য, দুইটাই কিন্তু বিশেষ্য। হ্যাঁ, উপমিত কর্মধারয় সমাস, পুরুষ সিংহের ন্যায়। যদি আমরা বলি এরকম, আর কি বলা যায়, পদ্মলোচন, 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 পদ্ম এটাও বিশেষ্য, লোচন মানে চোখ এটাও বিশেষ্য। হ্যাঁ, দুইটাই বিশেষ্য, তাহলে উপমিত কর্মধারয় সমাস। হ্যাঁ, দুইটাই বিশেষ্য হলে উপমিত। আর যদি একটা বিশেষণ থাকে তখন উপমান, আর অদৃশ্যের সাথে যদি দৃশ্যমানের অভেদ কল্পনা করা হয় তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। এই যে বিষাদ, দুঃখ কখনো দেখা যায়? দুঃখ কি কখনো দেখা যায়? দুঃখ মোটা, চিকনা, হ্যাঁ, কালো, লম্বা, ছোট, গোল, না। বিষাদ কখনোই বা দুঃখ কখনোই দেখা যায় না। হ্যাঁ, আর সিন্ধুটা দেখা যায়, সিন্ধু মানে সাগর দেখা যায়, তাহলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। বা যদি বলি মন মাঝি, হ্যাঁ, মন দেখা যায়, মন কেমন? মন কঠিন, মন সরল, সব মানে সফট দেখা যায়, ভালো মন্দ, ছেঁকা খাওয়া, ভালো মন বোঝা যায়। এই মন তোমাকে দিলাম, কি দিলাম? ঘোড়ার ডিম দিলাম, তাই না? তাহলে এই মন দেখা যায় না, কিন্তু মাঝি দেখা যায়, মন রূপ মাঝি। হ্যাঁ, যদি বলি প্রাণ পাখি, রাইট, প্রাণ পাখি, প্রাণ দেখা যায় না কিন্তু পাখি দেখা যায়। যদি বলি শোক সাগর, শোক সাগর, সাগর দেখা যায় কিন্তু শোক দেখা যায় না। প্রেম ডোর, প্রেম ডোর, প্রেম দেখা যায় না, ভালো না মন্দ, হ্যাঁ, প্রেম ভালো না মন্দ সেটা দেখা যায় না, কিন্তু ডোর বা বন্ধনী সেটা দেখা যায়। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, যেগুলো অদৃশ্যের সাথে দৃশ্যমানের অভেদ কল্পনা করা হয়, রূপক কর্মধারয়। হ্যাঁ, আর যদি বিশেষণ না থাকে উপমিত, বিশেষণ থাকলে উপমান, আর মধ্যপদের লোপ হলে সেটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? ফরিদুল হক কিছু বলবে নাকি? দেখো তো, ফরিদুল বলেন। তাড়াতাড়ি আগাইতে হবে আমাদের, হ্যাঁ, আরো টপিক বাকি আছে, যৌথ চিহ্নে অনেক আলোচনা আছে। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, বাংলা স্যারেরা মোটামুটি এরকমই রসিক হয়। তো যা স্যার, ওই যে রূপক কর্মধারয় সমাজটা আমরা কি বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি, এরকম ভাবে রূপ রূপ, যে রূপ কথাটা শুধু আছে, মাঝখানে রূপটা বসবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তা এটা দেখে কি আমরা কি রূপক কর্মধারয় চিনতে পারি কিনা? জি, ব্যাস বাক্য থাকবে না, পরীক্ষায় থাকবে মন মাঝি কোন সমাস, আমরা ব্যাস বাক্য কোন নির্ণয় করে সমাস, বের সুখ করি। সাগর। যদি ব্যাস বাক্য আসে তখন রূপ বসাই দেবো শুধু, আর কিছু না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে তৎপুরুষ সমাস। একটু তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ? না বুঝলে বলবেন, আশা করি বুঝতে পারতেছেন। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস বলছি যে ব্যাস বাক্যে আমরা বিভক্তি যোগ করতে পারবো, তৎপুরুষ সমাস। খেয়াল করেন, তাহলে প্রথমেই আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি যুক্ত করা গেলে, কারণ প্রথম বিভক্তি মানে বিভক্তি নাই, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কোনটা? দ্বিতীয় বিভক্তি যুক্ত। দ্বিতীয় বিভক্তি কোনটা? কে রে, কে রে চতুর্থীতেও আছে, কিন্তু সেটা আমরা দেখবো কোনটা কে রে। দ্বিতীয়া, যেমন আমরা দেখলাম গা ডাকা, হ্যাঁ, গা ডাকা, গা ঢাকা, গা কে ঢাকা, গা ডাকা, গা খে। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম হ্রদ দেখা, হ্রদ দেখা, হ্রদকে দেখা, হ্রদ দেখা, কলাকে বেচা, কলা বেচা। হ্যাঁ, বিপদ আপন্ন, বিপদকে আপন্ন, বিপদ, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, বিস্ময় আপন্ন, বিস্ময়কে আপন্ন। দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে রে যুক্ত করা গেলে
সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, আহ আসবো মৌসুমী, অপেক্ষা করেন, বলবো আসলি, সময় আসলি। তাহলে আহ মনে রাখতে হবে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে নোট লিখবেন, নোট। হ্যাঁ, নোটটা কি লিখবেন? লিখবেন ব্যক্তি বা বিস্তার অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যক্তি বা বিস্তার অর্থেও, বিস্তার মানে সময় নিয়ে, সময় যদি বোঝায়, ব্যক্তি বা বিস্তার অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় কে রে ছাড়াও। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরস্থায়ী, চিরদুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী, দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, দীর্ঘস্থায়ী, এরকম ব্যক্তি বা বিস্তার অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তারপরে লিখেন তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ কোন হবে? যখন তৃতীয় বিভক্তি যোগ করতে পারবো, খুবই সোজা। তৃতীয় বিভক্তি যোগ করতে পারলে তৃতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি কোনগুলা? দ্বারা দিয়ে কর্তৃক, যেমন মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। হ্যাঁ, জ্ঞান দ্বারা লব্ধ বা জ্ঞান দ্বারা হীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা লব্ধ, জ্ঞান লব্ধ, জ্ঞান দ্বারা লব্ধ, লব্ধ, জ্ঞান লব্ধ। আহ আহ যদি আমরা বলি স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, স্বর্ণমণ্ডিত। তারপরে হচ্ছে মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা, এইগুলো। হ্যাঁ, তৃতীয় বিভক্তি যুক্ত করা গেলে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপর লিখবেন হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি কোনগুলো? কে রে জন্ম বা নিমিত্ত। কে রে আমরা কারকে পড়ছিলাম, যদি সম্প্রদান অর্থে কে রে যুক্ত হয়, মানে নিঃশর্তভাবে কোনো কিছু করা, তখন সেটা চতুর্থী বিভক্তি হবে। যেমন গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরু মানে উস্তাদ, শিক্ষক, শিক্ষকের ভক্তি বা শ্রদ্ধা করা, নিঃস্বার্থভাবে কোনো কিছু হয়। এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ, কারণ এখানে চতুর্থী বিভক্তি হবে চতুর্থী কেরে। তারপর হচ্ছে রান্নার জন্য ঘর, রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নাঘর। ডাকের জন্য মাসুল, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, জন্য বা নিমিত্ত, ডাকের জন্য মাসুল, ডাক মাসুল। বালিকাদের জন্য বিদ্যালয়, বালিকাদের জন্য নির্মিত বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। ছাত্রদের জন্য নির্মিত বাস, ছাত্রাবাস। হ্যাঁ, এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, জন্য বা নিমিত্ত এবং নিঃস্বার্থভাবে কে রে যুক্ত থাকলে। তারপর লিখবেন পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি যুক্ত করা গেলে হতে থেকে ছে, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, জেল থেকে খালাস, জেল খালাস, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, জেল থেকে খালাস, জেল খালাস। ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, ঋণ মুক্ত। হ্যাঁ, আগা থেকে গুড়া, আগা গুড়া, আগা গুড়া, আগা থেকে গুড়া, আগা গুড়া। তারপরে লিখবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি যুক্ত করা গেলে, ষষ্ঠী বিভক্তি যুক্ত করা গেলে ষষ্ঠী তৎপুরুষ। রাজার পুত্র, রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র। খেয়ার ঘাট, খেয়া ঘাট, খেয়ার ঘাট, খেয়া ঘাট। রাজার পুত্র, রাজপুত্র, খেয়ার ঘাট, খেয়ার ঘাট। চায়ের বাগান, চা বাগান, চায়ের বাগান, চা বাগান। হ্যাঁ, দেশের সেবা, দেশ সেবা, দেশের সেবা, দেশ সেবা, দেশের সেবা, দেশ সেবা।
দেশের সেবা, দেশ সেবা। তারপর লিখবেন সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি যুক্ত করা গেলে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি যুক্ত করা গেলে সপ্তমী তৎপুরুষ সমাস। তালিকানা, তালকানা, ভুজনে পটু, ভুজন পটু, মানে যে সবকিছু খেয়ে ফেলে। হ্যাঁ, তালিকানা, তালকানা, ভুজনে পটু, ভুজন পটু। রান্নার জন্য ঘর, রান্নাঘর। হ্যাঁ, কেন রাসেল আনমিউট করে তো? তালকানা খালি কমেন্ট একটা করে দিলে হইলো নাকি রাসেল? হ্যাঁ, গাছে পাকা, গাছ পাকা। বলেন রাসেল, কি সমস্যা আপনার, বলেন। স্যার এই যে মানে পরীক্ষা তো এরকম আসে যে একটা শব্দ দিয়ে দেয়, এটা বলে যে যে সমাসসাধিত শব্দ কিনা, হ্যাঁ, এটা এখন চিনবো কিভাবে স্যার? বুঝি নাই। স্যার যে তৎপুরুষ সমাসটা একটা সমস্যা স্যার, কি সমস্যা বলেন? বুঝতেছি না কিছু স্যার। কেন বুঝতেছেন না? আপনি বিভক্তি পারেন না? স্যার বিভক্তি পারি কিন্তু স্যার বলেন চিনবো কিভাবে? সপ্তমী বিভক্তি কোনগুলো বলা হয়, বলেন। স্যার সপ্তমী বিভক্তি কোনগুলো? এই অন্তস্থ হতে হ্যাঁ, তাহলে এই অন্তস্থ হতে যে তালখানা, আপনি কি বলবেন? তালেকানা, তালকানাতে তালকানা, তালেকানা সপ্তমী তৎপুরুষ সমাস। আপনার পরীক্ষায় আসবে হয় কোনটা সমাস, আর না নিচের কোনটি সপ্তমী তৎপুরুষ সমাস। অত বলে তালকানা শব্দটি কোন জাতীয় তৎপুরুষ সমাস? তালকানা যদি আপনি এর সাথে সপ্তমী যুক্ত করতে পারেন, তালেকানা, তালকানা, বুঝনে পটু, বুঝন পটু। আপনি তালেকানার মধ্যে তালে মানে তালর কানা তো লাগাইতে পারবেন না। হ্যাঁ, তালর কানা, তালের কানা তো লাগাইতে পারবেন না, ষষ্ঠী লাগাইতে পারবেন না। আপনি পঞ্চমী তাল হতে কানা, তাল দিয়া মানে তাল দিয়া কানা, হ্যাঁ এটি তো পারবেন না। বা কে তালকে কানা, তাল দ্বারা কানা, এটি লাগাইতে পারবেন? যেটা যৌক্তিক ভাবে আপনি লাগাইতে পারবেন, তখন দেখবেন যে আমি কোন বিভক্তিটা যুক্ত করতে পারতেছি, সেটা সেই তৎপুরুষ সমাস। স্যার বিভক্তি পারি কিন্তু স্যার এই তৎপুরুষ সমাসটাই স্যার নির্ণয় করতে পারি না স্যার, এই সমস্যা। এই তাহলে এই তো সহজ বিষয়টা বলে দিলাম, যে সমাসের ব্যাস বাক্যে বিভক্তি যোগ করা যায় সেটাই তো তৎপুরুষ সমাস। তাহলে আগের লাইনটা আপনি শুনেন নাই? আপনি অন্য কোন সমাসের ব্যাস বাক্যে অলুক সমাস আর তৎপুরুষ ছাড়া অন্য কোন সমাসের ব্যাস বাক্যে আপনি বিভক্তি যোগ করতে পারবেন না। যে সমাসের ব্যাস বাক্যে বিভক্তি যোগ করা যায় সেটাই তৎপুরুষ সমাস। অন্য কোন সমাস আছে দ্বন্দ্ব, কর্মদ্বারয়, বহুব্রী, অব্যয়ীভাব, দ্বিগু, কোন সমাসের ব্যাস বাক্যে আপনি বিভক্তি যোগ করতে পারবেন না। যে সমাসের ব্যাস বাক্যে আপনি বিভক্তি যোগ করতে পারবেন সেটা হয় তৎপুরুষ আর না হয় অলুক সমাস। তো অলুক সমাস তো একটু আগে আমরা দেখলাম ঠিকই। তাহলে এটা তো আপনার সহজ, প্রত্যেকটা মধ্যে বিভক্তি যোগ করা যাচ্ছে। দ্বিতীয় হলে দ্বিতীয়, তৃতীয় হলে তৃতীয়, চতুর্থ হলে চতুর্থী, পঞ্চম হলে পঞ্চম, ষষ্ঠী হলে ষষ্ঠী, সপ্তমী হলে ষষ্ঠী। মানে যখন যে বিভক্তি যোগ করতে পারেন সেটা সেই তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মতো পানি তো আর কিছু নেই। এখন বুঝছেন কিনা? না বলে আবার বলেন কোথায় সমস্যা আছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, না বুঝে বলেন না বুঝতে পারছি। না স্যার, জি বুঝতে পারছি। ওকে, তাহলে অসুবিধা নাই, আমরা বুঝার জন্য এখানে আসছি। হ্যাঁ, বুঝবো ভালো করে। গাছে পাকা, গাছ পাকা। হ্যাঁ, ওকে। রাতে খানা, রাত খানা এরকম হতে পারে। হ্যাঁ, রাতে কানা, রাত কানা, মানে যে বিভক্তিটা আপনি যুক্ত করতে পারবেন সেটাই হচ্ছে সেই তৎপুরুষ সমাস। পূজা হিসাব। ওকে, তারপরে একটা আছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ কোনটা? উপপদ তৎপুরুষ হচ্ছে, মনে রাখবেন, হ্যাঁ 1 আর 2 লিখতে পারেন নাই? আচ্ছা, বললাম আমি তো সবসময় স্ক্রিন দেখতে পাই না। 1 আর 2, 1 হচ্ছে এতক্ষণ পরে বললে হবে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। গাকে ডাকা, গা ডাকা, রথকে দেখা, রথ দেখা, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, বিস্ময়কে আপন্ন, বিস্ময় আপন্ন। হ্যাঁ, কলাকে বেচা, কলা বেচা। তবে বলছিলাম নোট লিখতে, ব্যক্তি বা বিস্তার অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। চিরকাল বিপিয়া সুখী, চির সুখী, চিরকাল বিপিয়া স্থায়ী, চিরস্থায়ী, চিরকাল বিপিয়া দুঃখী, চির দুঃখী, এরকম। তৃতীয় তৎপুরুষ সমাস তৃতীয় বিভক্তি যুক্ত করা গেলে, ব্যাস বাক্যে তৃতীয় বিভক্তি যদি আমরা যোগ করতে পারি, মনকে যে মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা লব্ধ, জ্ঞান লব্ধ, স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণ মণ্ডিত, মধু দিয়ে মাখা, মধু মাখা, এইগুলো। হ্যাঁ, শেষ করি। উপপদ তৎপুরুষের মধ্যে ছিলাম, তৎপুরুষটা। হ্যাঁ, উপপদ তৎপুরুষ
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় সেগুলোকে বলা হয় উপপদ পুরুষ। কৃদন্ত পদকে আমরা প্রত্যয় না পড়লে হয়তো আমরা শিখবো না। কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। মনে রাখবেন যে সমাসগুলোকে এক কথায় প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে উপপদ পুরুষ, এক কথায় প্রকাশ করা যায়। পঙ্কে জন্মে যা তাকে বলা হয় পঙ্কজ। পঙ্কে জন্মে যা, এইটা এই শব্দ শোনা যাচ্ছে, তুমি তো পরে মনে থাকে না কেন? তাহলে পঙ্কে জন্মে যা পঙ্কজ, পঙ্কে জন্মে যা পঙ্কজ, খতে চড়ে যে, খ মানে আকাশ, খতে চড়ে যে খেচর, এক কথায় প্রকাশ করা যায় এগুলোকে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে এটাকে, জলে চড়ে যে জলচর, হ্যাঁ, ধামাদরে যে ধামাদরা, ধামাদরা, পা ছাটে যে পা ছাটা, এগুলো যেগুলো হচ্ছে, যেমন একটা যে উদাহরণ দেই, পঙ্কে জন্মে যে, পঙ্কে জন্মে যা, তাহলে এই যে জন্ম, এটা হচ্ছে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দের পূর্বে যে শব্দ থাকে তাকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। বোঝা গেল? মনে রাখবেন উপপদ মানে এক কথায় প্রকাশ করা গেলে সেগুলো উপপদ। আচ্ছা, অলুক তৎপুরুষ তো আগেই পড়ে ফেলছি। আর একটা আছে নয় তৎপুরুষ সমাস বা নং তৎপুরুষ সমাস, সেটা একটু পড়বো বহুব্রীডে পড়ার পরে। লিখছি, এগুলো লিখছি সবাই, তাড়াতাড়ি লেখেন। 7 নাম্বার উপপদ তৎপুরুষ। হ্যাঁ, ক্লাস সেই লাগলে ভালো, কিন্তু পড়তে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, অপপদ একটু বলেন। এই যে উপপদ বললাম, উপপদ, উপপদটা কি? যে আমি তো বলছি প্রত্যয়, আমরা পড়ছি প্রত্যয়, প্রত্যয় তো পড়ি নাই। প্রত্যয় পড়ছে কি? প্রত্যয় পড়লে কৃদন্ত শব্দ। এই যে খতে চড়ে, খতে চড়ে যে খেচর, খেয়াল করেন, খতে, খতে চড়ে যে তাকে বলা হয় খেচর, খতে চড়ে যে তাকে বলা হয় খেচর। তাহলে খতে, খ মানে আকাশ, খ মানে কি? খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশ চড়ে যে, চড়ে যে, এই যে চর, চড়াটা এটা দ্বারা কি কাজ বুঝায় না? কাজ বুঝায়, কাজ। তাহলে বনে চড়ে বনচর, কাজ বুঝায়। তাহলে কাজ বুঝায় এবং শব্দের সাথে পূর্বপদের যে সমস্যা, এটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। মানে এটাকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় কোনটা? ক্রিয়ার মূল ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। এই কৃদন্ত শব্দের পূর্বপদের সাথে যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এত কিছু বুঝবেন না, এই জন্য সহজ করে বলছি। যেগুলো এক কথায় প্রকাশ করা যায় সেগুলো উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, একটা ক্রিয়াপদ থাকবে, মাঝখানে একটা ক্রিয়াপদ থাকে। এই যে পঙ্কে জন্মে যে জন্ম ক্রিয়াপদ, ফতে চড়ে যে চড়া ক্রিয়াপদ, জলে চড়ে যে চড়া ক্রিয়াপদ, দামা ধরে যে ধরা ক্রিয়াপদ, পা ছাটে যে ছাটা ক্রিয়াপদ, এগুলো একটা ক্রিয়াপদ থাকবে। ক্রিয়াপদের সাথে যে সমাস হয় সেগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন বুঝছি? তাড়াতাড়ি করেন, বাকিগুলো পড়তে হবে তো নাকি? জ্যোতি চিহ্ন অনেক সুন্দর সুন্দর পরীক্ষায় আসে, এগুলো দেখতে হবে। এরপরে আমরা কি লিখবো? বহুব্রী সমাস।
বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের মধ্যে প্রথমেই আমরা পড়বো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, পরীক্ষায় আসে। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, যেটা হচ্ছে কোনো নিয়ম মানে না, আইন মানে না, এমন কিছু আছে। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি লিখবেন দ্বীপ। দ্বীপের ব্যাস বাক্য হচ্ছে দুই দিকে অপজার। যেগুলো দরকার ব্যাস বাক্য সেগুলো আমি লিখে দিচ্ছি। দুই দিকে অপজার তাকে বলা হয় দ্বীপ। তারপর লিখবেন অন্তরীপ। অন্তরীপ অন্তর্গত অপজার, অন্তর্গত অপজার অন্তরীপ। তারপর লিখবেন জীবন মৃত, জীবিত থেকেও মৃত, জীবিত থেকেও মৃত, জীবন মৃত। তারপর লিখবেন পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত মূর্খ। এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। পণ্ডিত মূর্খ। তারপর লিখবেন নর পশু, নরাকারে পশু যে, নরাকারে পশু যে, নর পশু। হ্যাঁ, লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। প্রত্যয় পড়াইলে তাহলে কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় বুঝেন না কেন? এই প্রত্যয় পড়াইছি তাহলে তো কৃত প্রত্যয় বুঝার কথা। লিখছেন? তিন চারটা আবার কেউ মনে রাখার টেকনিক বলেন। হ্যাঁ, এত আলসামি করলে হয় নাকি? হ্যাঁ, এত আলসামি করলে হয়? আলসা নাম্বার ফার্স্ট। হ্যাঁ, দুই দিকে অপজার দ্বীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, জীবিত থেকে মৃত, জীবন মৃত, পণ্ডিত হয়ে মূর্খ, পণ্ডিত মূর্খ, নরকারে পশু নর পশু। এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস, পরীক্ষায় আসে। ওকে, তারপরে শিখবো আমরা বেদীকরণ বা বেতিহার বহুব্রীহি। বেতিহার ডাকে শিখবো। হ্যাঁ, বেতিহার, বেতিহার বহুব্রীহি সমাস। বেতিহার হচ্ছে পারস্পরিক ক্রিয়া হয় উভয় দিক থেকে যখন। হ্যাঁ, ও ফার্স্টের পুরস্কার ঠিক আছে, দেবো। অনলাইনে পুরস্কার দিতে টাকা পয়সা লাগে না, দেওয়া যায়। তাহলে বেতিহার বহুব্রীহি সমাস পারস্পরিক দিক থেকে যখন একই কাজ হয় তখন তাকে বেতিহার বলে। কানাকানি, কানাকানি, চুলাচুলি, চুলাচুলি, লাঠালাঠি, লাঠালাঠি। কানে কানে যে কথা, কানাকানি, চুলে চুলে যে যুদ্ধ, চুলাচুলি, লাঠিতে লাঠিতে যে লড়াই বা যুদ্ধ, লাঠালাঠি। হ্যাঁ, দুই দিক থেকে একই ধরনের কাজ হয় তাকে বলা হয় বেতিহার। বেতিহার বহুব্রীহি। হাসাহাসি, মারামারি, কিলাকিলি, গুতাগুতি সব। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লিখবেন হলো সমানাধিকরণ। সমানাধিকরণ এগুলো আসলে ওইভাবে পরীক্ষায় আসবে না আপনাদের। হ্যাঁ, মানে ক্লাসিফিকেশন অনুযায়ী আসবে না, পরীক্ষায় আসবে হচ্ছে নিচের কোনটি বহুব্রীহি সমাস, এরকম আসবে। হ্যাঁ, পরীক্ষায় আসবে নিচের কোনটি বহুব্রীহি সমাস, এরকম আসবে। ক্লাসিফিকেশন অনুযায়ী খুবই কম আসে, ওরকম আসে না। যেগুলো আসে সেগুলো আলাদা লিখে দিচ্ছি। সমানাধিকরণ পূর্বপদ বিশেষ এবং পরপদ বিশেষণ হলে তখন সেটাকে বলা হয় সমানাধিকরণ। যেমন নীলকণ্ঠ, নীলকণ্ঠ আছে যার, তাকে বলা হয় নীলকণ্ঠ। সবাইকে কি বলা হয়? নীলকণ্ঠ। নীলকণ্ঠ বলে কাকে? শিবকে। শিব, শিবকে বলা হয় নীলকণ্ঠ। হ্যাঁ, তারপর হচ্ছে পীতাম্বর, পীতম্বর যার, তাকে বলা হয় পীতাম্বর। পীতাম্বর, পীতম্বর কাকে বলা হয়?
কৃষ্ণকে, হ্যাঁ। তারপরে হচ্ছে খুশ মেজাজ, খুশ মেজাজ আছে যার, খুশ মেজাজ বলতে প্রফুল্ল চিত্ত বুঝায়, প্রফুল্ল চিত্ত মানে আনন্দিত বুঝায়, আনন্দিত প্রফুল্ল চিত্ত। বলবেন আবার এটা কি, খায় না মাথায় দেয়। প্রফুল্ল চিত্ত মানে হচ্ছে আনন্দিত, খুশি থাকা আর কি, হ্যাঁ, এটা রিল্যাক্সে থাকা। হ্যাঁ, হতশ্রী যার, হতশ্রী মানে হচ্ছে দুর্ভাগ্য বোঝায়, দুর্ভাগ্য, পুরা কপাল, হ্যাঁ, এটা। তার মধ্যে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস এবং ব্যতিহার বহুব্রীটা গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার আসেন নং বহুব্রী সমাসটা একটু পড়ি। আর হচ্ছে নং তৎপুরুষ সমাস, দুই জায়গায় আছে, নং তৎপুরুষ আর হলো নং বহুব্রী সমাস। লেখেন, নেতিবাচক শব্দের শুরুতে, নেতিবাচক শব্দের শুরুতে ও না, নেতিবাচক শব্দের শুরুতে অ, অনা, নাতি, নেতিবাচক শব্দের শুরুতে অ, অনা, নাতি থাকলে সাধারণত নং তৎপুরুষ সমাস হয়। নেতিবাচক শব্দের শুরুতে অ, অনা, নাতি থাকলে নং তৎপুরুষ সমাস হয়। যেমন অজানা, লিখবো হচ্ছে বেশ বাক্য কি হবে, নয় জানা, অজানা, নয় জানা, অচেনা, নয় চেনা, হ্যাঁ। তারপরে অনাচার, নয় আচার, হ্যাঁ। অনাদর, নয় আদর। নেতিবাচক শব্দের শুরুতে অ, অনা, নাতি থাকলে সাধারণত নং তৎপুরুষ হয়। যেমন নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। হ্যাঁ, কি বলে 3 নম্বরটা আবার বলেন, কোন 3 নম্বরটা? যারা বুঝেন না পরে ভিডিও দেখেন। নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। তারপর লিখেন নেতিবাচক শব্দের শুরুতে, নেতিবাচক শব্দের শুরুতে বে নানি থাকলে, না নি থাকলে সাধারণত নং বহুব্রী সমাস হয়। যেমন বেহায়া, বেশ বাক্য কি হবে, নিহায়াজার, বেহায়া, নিহায়াজার। তারপরে বেলাজ, হ্যাঁ, নীলাজার, নীলাজ, নি না, না আছে না, না দিয়ে কি হবে, না দিয়ে নামঞ্জুর, হ্যাঁ, নেই মঞ্জুর যার। তারপর কি হবে, না ছাড়, নেই চার যার। তারপর কি হবে, নিভাজ, নেই ভাজ যার, নীলাজ যার। এরকম নেতিবাচক শব্দের শুরুতে, হ্যাঁ, সমাধানের পরে দেখেন ঘুমাই গেছিলেন নাকি। নেতিবাচক শব্দের শুরুতে যদি অ, অনা, নাতি থাকে তাহলে সাধারণত নং তৎপুরুষ সমাস হয়। এই যে অজানা, অচেনা, অদেখা, অনাচার, অনাদর, নাতির ইত্যাদি। আর নেতিবাচক শব্দের শুরুতে যদি বে নানি থাকে, বে নানি, তাহলে নং বহুব্রী সমাস হয়। তাড়াতাড়ি লিখেন। সাবিকুল কি বলতে চায়, সাবিকুল?
আসসালামু আলাইকুম স্যার। সালাম, বলেন। স্যার এই যে নিহত নিহত পুরুষ কেন নাতি দীর্ঘ, এখানে তো না আছে, এটা নিহত পুরুষ কেন হলো বহুবীর না হয়ে? মাথা কি মানে বেশি খেয়ে ফেলছেন নাকি? লাঞ্চ বিকেলের নাস্তা? স্যার নিহত হ্যাঁ, এ না কি খালি কি না থাকলে হবে? আমি বলছি নাতি নাতি, খালি কি না থাকলে হবে নাকি নাতি থাকতে হবে, কোনটা? নাতি। নাতি নাতি, না আর নাতি কি এক জিনিস নাকি? না স্যার, ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, শেষেরটা কোনটা? নাতি দীর্ঘ, নয়তি দীর্ঘ, আর নিভাজ নেই ভাজ যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। তারপর লিখেন অপ্রধান সমাস যেগুলো, তার মধ্যে নিত্য সমাসটা পরীক্ষায় আসে। নিত্য সমাস, নিত্য সমাস লিখেন যে সমাসের ব্যাস বাক্যের দরকার হয় না, যেমন গ্রামান্তর, গ্রামান্তর এই অন্তর দিয়ে থাকে, অন্তরের পরিবর্তে অন্য লাগাই দিবেন, অন্য গ্রাম, গ্রামান্তর, দেশান্তর, অন্য দেশ, অন্য দেশ, দেশান্তর, যুগান্তর, অন্য যুগ, যুগান্তর, অন্য রূপ, রূপান্তর, এগুলো অন্তর দিয়ে থাকে। আর থাকে হচ্ছে মাত্র দিয়ে, হ্যাঁ, যেমন দেখা মাত্র, দেখা মাত্র, তাহলে কি হবে? কেবল দেখা, কেবল, মাত্রের পরিবর্তে আমরা কেবল লাগাই দেব, কেবল দেখা। তারপর আমরা লিখলাম যে শোনা মাত্র, শোনা মাত্র, কেবল শোনা। হ্যাঁ, আমরা বললাম যে দর্শন মাত্র, কেবল দর্শন, কেবল দর্শন। আমরা বললাম যে জল মাত্র, জল মাত্র, কেবল জল, কেবল জল। অর্থাৎ অন্তরের পরিবর্তে অন্য লাগাই দিব আর মাত্রের পরিবর্তে কেবল লাগাই দিব, তাহলে এই নিত্য সমাস হয়ে যাবে, নিত্য সমাস। তারপর লিখবেন আরেকটা আছে প্রাদি সমাস, প্রাদি, প্রাদি সমাস। পূর্বপদে, পূর্বপদে প্র, পরি, অনু, পূর্বপদে প্র, পরি, অনু, এই উপসর্গ বা অব্যয়গুলো থাকলে প্রাদি সমাস হয় সাধারণত। যেমন প্রভাত, প্রতে প্র যে ভাত, প্রভাত, ভাত মানে হচ্ছে খাওয়ার ভাত না, কিন্তু ভাত মানে হচ্ছে আলো, আলো, ভাতের কয়েকটা অর্থ আছে, এখানে হচ্ছে আলো। পরিতে যে ভ্রমণ, পরিভ্রমণ, অনুতে যে তাপ, অনুতাপ, হ্যাঁ, বা অনুতে যে সূচনা, অনুসূচনা, এগুলো হচ্ছে প্রাদি সমাস। এই অব্যয়গুলো ছাড়া অন্য যে অব্যয়গুলো আছে সেইগুলো পূর্বে থাকলে সাধারণত অব্যয়ভাব সমাস হয়। অব্যয়ভাব ওই আগে যে লিখেছিলাম, আ, হা, হ্যাঁ, তারপরে হচ্ছে উত, নির, বে, বি, এগুলো। ওকে, আমাদের সময় খুবই কম, কারণ আমাদের ওই যে ইয়েটা লিখতে হবে, জ্যোতি চিহ্নটা করতে হবে। লিখছি, তাড়াতাড়ি লিখবেন, তাড়াতাড়ি। এই এক্সাম্পল গুলো পড়লেই আশা করি যে আপনার পরীক্ষা পার করতে পারবেন, হ্যাঁ, ভালোভাবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে কই গেল? হ্যালো স্যার। বলেন। 2, 90, 2 এবং 92 স্যার, 90, এটা 92 নিত্য সমাস। এটা এটা কিভাবে স্যার? এটা এটা একটু বুঝাই দেবেন কোনো স্যার? কোনো ভাবেই নাই। 2 এবং 90, 92, এবার ভাবে কি? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, 2 2, এবং 90, 90, 92 হয়, এটা ব্যাস বাক্যের দরকার হয় না, এই জন্য নিত্য সমাস। আচ্ছা 70 স্যার, এবং 2, 72 নিত্য সমাস, ব্যাস বাক্যের দরকার নাই। কারণ 2 এবং 90 আচ্ছা দুই আসে বা পরীক্ষা আসে দেখে আমরা এটা পড়ি। হ্যাঁ, বুঝছি স্যার। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, ধন্যবাদ লিখছি স্যার। সবাই? ওকে, এবার লেখেন জ্যোতি বা ছেদ চিহ্ন, জ্যোতি বা ছেদ চিহ্ন।
মনে করেন যে ক্লাস এই মাত্র শুরু হয়েছে, এতক্ষণ যা পড়লেন মানে কিছুই পড়েন নাই, কেবল শুরু, মাথা একদম ফ্রেশ। হ্যাঁ, বাকি আরো 20-25 মিনিট ক্লাসটা করতে হবে। জ্যোতিচ্ছেদ চিহ্ন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। লিখেন জ্যোতিচ্ছেদ চিহ্নের কাজ কি, লেখেন বাক্যের অর্থ স্পষ্ট করে, বাক্যের অর্থ স্পষ্ট করে, বাক্যের অর্থ স্পষ্ট করে জ্যোতিবাচক চিহ্ন। যেমন লেখা, হ্যাঁ, দেয়ালে লিখবেন না, দেয়ালে লিখবেন না, লিখলে জরিমানা। হ্যাঁ, দেয়ালে লিখবেন না, লিখলে জরিমানা। এখন তো এখানে জ্যোতি চিহ্ন নাই, আছে একদম শেষে, মাঝখানে কোথাও নাই। এখন আপনি যদি এখানে থামেন, দেওয়ালে লিখবেন না, লিখলে জরিমানা, আপনি এটাও মনে করতে পারেন। আবার আপনি এটাও পড়তে পারেন, দেওয়ালে লিখবেন না, লিখলে জরিমানা। এখন ধরেন আপনার মন তো আপনিই ভালো জানেন আপনার মন কি, তাই না? আপনার মন চাইলো শরীফ, শরীফ, আপনার মন চাইলো শরীফা, শরীফা। কারণ আপনার মন রে তো আর কেউ বুঝাইতে পারবো না কোনো কিছু দিয়ে। মানে আপনার মন যদি কয় আমি এনে থেমে যাবো স্যার, দেওয়ালে লিখবেন, তাহলে কি করবেন? আপনি আপনি ইচ্ছা মতো দেওয়ালে লিখে শুরু করবেন। দেওয়ালে পোস্টার লাগাবেন, আপনি একটা পোস্টার লাগাই দিলেন। হ্যাঁ, কিন্তু যে ভদ্রলোকের দেওয়াল, সে যদি আইসা আপনাকে উত্তম মাধ্যম দেয়, সে দায়িত্ব আর বিদ্যাবাড়ি বা অন্য কেউ নিবে না, জ্যোতি চিহ্ন যারা আবিষ্কার করছে এরাও নিবে না, তাই না? সুতরাং এই জন্য কোথায় থামতে হবে এইটা বুঝার জন্যই এই জ্যোতি চিহ্নটা প্রবর্তন হয়, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবর্তন করেন। লেখেন তাহলে জ্যোতি চিহ্নের আরো উদাহরণ আছে, সেদিক না গেলাম, আবার অন্য কিছু মনে করেন। হ্যাঁ, লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা। হ্যাঁ, তো এখন আপনি ডাইনে তাকায় দেখলেন কি ব্যাপার, এখানে লেখা এখানে প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা, আবার প্রস্রাব করিবেন না, করিলে জরিমানা, যে মুশকিল। এখন যদি মনে করেন জরিমানা দিতে হবে, তার চেয়ে বরং যা কইছে করে ফেলাই। হ্যাঁ, তো যদি আশেপাশে কেউ থাকে, তখন মায়ের একটা নিচে পড়বো না, সব পিঠের উপরে পড়বো। এই জন্য বুঝে শুনে থামতে হবে, থামার জন্য জ্যোতিবাচক চিহ্ন। আপনি যদি বলেন এই মিয়া আপনি তো জ্যোতি চিহ্ন ব্যবহার করেন নাই, তাহলে আমি বুঝবো কি করে কোথায় থামতে হবে? এই জন্য ঈশ্বরচন্দ্র জ্যোতি চিহ্ন সৃষ্টি করছে। লেখেন জ্যোতি চিহ্নের প্রবর্তক, জ্যোতি চিহ্নের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতি চিহ্নের প্রবর্তক বা জনক, শিল্পসম্মত গদ্যের জনক। জ্যোতি চিহ্নের প্রবর্তক, জ্যোতি চিহ্নের জনক, শিল্পসম্মত গদ্যের জনক একই জিনিস। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতি চিহ্ন প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? 1847 খ্রিস্টাব্দে জ্যোতি চিহ্ন প্রবর্তিত হয় 1847 খ্রিস্টাব্দে। প্রথম যে গ্রন্থে প্রবর্তিত হয়, তাই সেই গ্রন্থের নাম কি? লেখা না বুঝলে বলবেন, আমি একটু দ্রুত লিখতেছি। সেই গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি অনুদিত গ্রন্থ। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম 1847 খ্রিস্টাব্দে জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়। লিখবেন পূর্বে ব্যবহৃত জ্যোতি চিহ্ন, পূর্বে ব্যবহৃত জ্যোতি চিহ্ন কি ছিল? পূর্বে ব্যবহৃত জ্যোতি চিহ্নের নাম দাড়ি, দাড়ি। পূর্বে ব্যবহৃত জ্যোতি চিহ্নের নাম হচ্ছে দাড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতি চিহ্ন প্রবর্তনের আগে আগে আরেকটা জ্যোতি চিহ্ন ছিল, দাড়িটা আগে থেকেই ছিল। বাক্যের শেষে ব্যবহার করতে হয়, কিন্তু বাক্যের শেষে ব্যবহার করলে সবসময় বাক্যের অর্থ স্পষ্ট থাকে না, বাক্যের মাঝেও জ্যোতি চিহ্ন প্রয়োজন। এই জন্য পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 খ্রিস্টাব্দে মোট 12টি জ্যোতি চিহ্নের প্রচলন করেন। তারপর লিখবেন প্রান্তিক জ্যোতি চিহ্ন। প্রান্তিক, প্রান্তিক জ্যোতি চিহ্ন কয়টি? প্রান্তিক মানে শেষে, বাক্যের শেষে ব্যবহৃত, প্রান্ত মানে শেষ, বাক্যের শেষে ব্যবহৃত এমন জ্যোতি চিহ্নের সংখ্যা। প্রান্তিক জ্যোতি চিহ্নের সংখ্যা কয়টা? 3টি। প্রান্তিক জ্যোতি চিহ্ন হচ্ছে 3টি। দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন। দাড়ি, প্রশ্নবোধক, বিস্ময়। প্রান্তিক জ্যোতি চিহ্ন হচ্ছে 3টি। লিখবেন
জ্যোতি চিহ্নের নাম দাড়ি, এটার অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। এগুলো পরীক্ষায় আসে। অপর নাম পূর্ণচ্ছেদ। দাড়ি কেমন দেখতে এটা আপনারা জানেন, ইংরেজিতে বলা হয় ফুল স্টপ। 2 নম্বর লিখবেন কমা, অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। অপর নাম পাদচ্ছেদ, এটা এইরকম, আপনারা জানেন ইংরেজিতে কমাই বলা হয়। 3 নম্বর লিখবেন হচ্ছে সেমিকোলন, এটাকে অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ, হ্যাঁ, এটা হলো অর্ধচ্ছেদ। তারপর লিখবেন হচ্ছে কোলন, এটার অপর নাম হচ্ছে দৃষ্টান্ত ছেদ। দৃষ্টান্ত ছেদ। এবার চলে যায়, আবার ডাবল আসে, মিজাজটা কেমন লাগে, হ্যাঁ। দৃষ্টান্ত ছেদ কোলন, নিচের কোনটি কোলন পরীক্ষায় আসে মাঝে মাঝে। কোলন কিন্তু এরকম, আবার মাঝখান দেখ ভগা ভগা এরকম দিলে কিন্তু কোলন না, মনে রাখেন। এটা হচ্ছে কি বর্ণ, বর্ণ, এটা হচ্ছে বিসর্গ বর্ণ। কোলন হচ্ছে এরকম নিরেট। তারপর লিখবেন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা, এটার অপর নাম প্রশ্নবোধক। প্রশ্নবোধক। তারপরে লিখবেন হচ্ছে লিখবেন হচ্ছে উদ্ধার চিহ্ন। উদ্ধার বা উদ্ধৃতি চিহ্ন, এটা অপর নাম উদ্ধৃতি চিহ্ন। উদ্ধার বা উদ্ধৃতি চিহ্ন একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে ডাবল। সিঙ্গেল এবং ডাবল, হ্যাঁ, এটা ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা। আর প্রশ্নবোধক ইংরেজিতে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। 7 নম্বর লিখেন। 7 নম্বর লিখবেন কি, লিখবেন হচ্ছে ড্যাশ। ড্যাশের অপর নাম হচ্ছে রেখা চিহ্ন। রেখা চিহ্ন, এটা দেখতে একটু লম্বা এই। তারপর 8 নম্বরে লিখবেন হাইপেন। হাইপেন, এটার অপর নাম হচ্ছে পদযোজক চিহ্ন। পদযোজক বা সংযোগ চিহ্ন, পদযোজক সংযোগ, এটা দেখতে ড্যাশের মতোই কিন্তু সাইজে ছোট। হাইপেনের নাম বড় কিন্তু সাইজ ছোট, আর ড্যাশের নাম ছোট কিন্তু সাইজটা বড়, মনে রাখবেন, হ্যাঁ। তারপরে 9 নম্বর লিখবেন ইলেক। ইলেক বা এটার অপর নাম হচ্ছে লুপ চিহ্ন, এটার ঊর্ধ্ব কমা বলা হয়, হ্যাঁ। ইলেক বা লুপ চিহ্ন বা ঊর্ধ্ব কমা। তারপর 10 নম্বর লিখবেন, আর কি বাকি আছে, এক বিন্দু। এক বিন্দু বা বর্ণ সংক্ষেপ। এক বিন্দু বা বর্ণ সংক্ষেপ বা শব্দ সংক্ষেপ লিখলে আরো ভালো। শব্দ সংক্ষেপটা হচ্ছে বেস্ট। শব্দ সংক্ষেপ, শব্দ সংক্ষেপ, এক বিন্দু মানে একটা ডট, হ্যাঁ। তারপর লিখবেন হচ্ছে ত্রিবিন্দু। ত্রিবিন্দু, এটা হচ্ছে শব্দ লুপ। একটা হচ্ছে শব্দ সংক্ষেপ আর একটা হচ্ছে শব্দ লুপ। ত্রিবিন্দু, পেপার পত্রিকায় দেখবেন লেখালেখির সময়, হ্যাঁ, সামনে বা পিছনে এরকম থাকে। তারপরে লিখবেন লিখে নাই না, বিস্ময় বা আবেগ চিহ্ন লিখে নাই, লিখেন বিস্ময় বা আবেগ। বিস্ময় বা আবেগ চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন ইংরেজিতে বলা হয়। তারপর লিখবেন 13 নম্বর লিখবেন হচ্ছে বিকল্প চিহ্ন। বিকল্প, বিকল্প বা অথবা চিহ্ন, এটা এই যে এতক্ষণ যা মারলাম, এই যে এইগুলা, এই সবই হচ্ছে এই স্ল্যাশ, ইংরেজিতে বলা হয় স্ল্যাশ, বিকল্প। 14 নম্বরে লিখবেন বন্ধনী, ব্র্যাকেট আর কি, হ্যাঁ। ব্র্যাকেট ইংরেজিতে বলা হয় ব্র্যাকেট, বা বাংলায় ব্র্যাকেটই বলে, অপর নাম হচ্ছে বন্ধনী। বন্ধনী, সিঙ্গেল ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড লিখছি। এই যে অপর নামগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ। অপর নামগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আছে। তাহলে এই যে এখানে 14টা জ্যোতি চিহ্ন লিখলাম, এই 14টা জ্যোতি চিহ্ন
এই 14টা জ্যোতি চিহ্ন হচ্ছে বর্তমান বোর্ড বইয়ে আছে। ঈশ্বরচন্দ্র চালু করেছিলেন 12টা, বর্তমানে 14টার ব্যবহার রয়েছে। এবং আগের বোর্ড বইয়ে আর একটা জ্যোতি চিহ্ন ছিল, 15 নম্বর দিয়ে লিখবেন, সেটা হচ্ছে কুলন ড্যাশ। কুলন ড্যাশ বর্তমানে এটার ব্যবহার নাই। এই কুলন ড্যাশটাকে আগে উদাহরণ চিহ্ন বলা হতো, এটা দেখতে কুলন এবং ড্যাশ এই দুইটা সমন্বয় করে তৈরি করা হচ্ছে কুলন ড্যাশ, কিন্তু এটার ব্যবহার আর নাই। এটার ব্যবহারটা এখন ওই যে কুলনই ব্যবহার করে। হ্যাঁ, 10 নম্বর এক বিন্দু বা শব্দ সংক্ষেপ এক বিন্দু। হাইপেনের অন্য নাম পদযোজক চিহ্ন। এত স্লো হইলে হবে নাকি, তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি, দেরি সময় দেরি, বুঝেন নাই? বউ কইছে তাড়াতাড়ি শপিং এ যাবো শুক্রবার, তাড়াতাড়ি করো। যদি আপনি আস্তে আস্তে জামা পরেন একদম সাইজ করে ফেলবো, ঠিক আছে? আর যদি বউ কয় সিনেমা দেখবো, ঘুম দেরিতে, তার মানে দেরিতে, কোনো তাড়াতাড়ি ঘুম নেই, তাই না? সময় যেমন যেমন সেরকম লিখতে হবে। নেন যে শট নিতে মন চায় নেন, স্ক্রিনশট মিনশট যেটা নিতে। এতক্ষণ ধরে লেখে এমন কথা স্ক্রিনশট নেই, এতক্ষণ ধরে লিখে স্ক্রিনশট নিলে হয় নাকি? হ্যাঁ, ওরে বরিশাল কয় কি? হ্যাঁ, কোনটা কত সময় সেটা লেখার জন্যই তো বলছি তাড়াতাড়ি করেন। এই যে আসেন কোনটা কত সময়, কোনটা কত সময় থামতে হবে লেখেন, লেখেন। জিকুর দাবিটা 1 সেকেন্ডে মেনে নাও, জিকুর দাবিটা 1 সেকেন্ডে মেনে নাও, জিকুর দাবিটা 1 সেকেন্ডে মেনে নাও। লেখেন, এই জিতে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, জিতে জিজ্ঞাসা, কুতে হচ্ছে কুলন, দাতে হচ্ছে দাড়ি, বিতে হচ্ছে বিস্ময়, ডেতে হচ্ছে ড্যাশ। এইগুলাতে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। হ্যাঁ, যদি ওই 15 নম্বরটা লিখতে চান কুলন ড্যাশ, সেটাও লিখতে পারেন। কুলন ড্যাশ মিলে হচ্ছে কুলন ড্যাশ, এই দুইটা মিলে আর কি। এটা তো 1 সেকেন্ডই থামতে হয়, যদি ওইটার ব্যবহার এখন আর নাই। হ্যাঁ, তাহলে কোন নিচের কোন জ্যোতি চিহ্নে 1 সেকেন্ড থামতে হয়? 1 সেকেন্ড। যদি এইভাবে পড়েন, হ্যাঁ জিজ্ঞাসা 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 কুলন 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 1 সেকেন্ড 1 সেকেন্ড দাঁড়িয়ে 1 সেকেন্ড, সব এলোমেলো হয়ে যায়, মাথায় থাকবে না কিছুই। ঠিক আছে, পরীক্ষার হলে সব গিয়ে দেখবেন সর্ষের ফুল। 14ই আগস্টে থুকু 14ই ফেব্রুয়ারিতে যা গিফট করছিলেন বা গিফট পাইছিলেন, সেই সব দেখবেন গিয়ে শুধু। হ্যাঁ, অতএব সাবধান। তাহলে জিকুর দাবির 1 সেকেন্ডে মেনে নাও। ওকে, জিতে জিজ্ঞাসা কোলন দাড়ি বিস্ময় ড্যাশ কুলন ড্যাশ, এগুলো থামতে হবে কতক্ষণ? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তারপর লিখেন এক বলতে বলতে, এক বলতে বলতে কমা উদ্ধার, এক বলতে বলতে কমা উদ্ধার, এক বলতে বলতে ক্ষমা উদ্ধার মানে হচ্ছে এক বলতে বলতে যতক্ষণ লাগে ততক্ষণ থামতে হবে কমা আর উদ্ধার বা উদ্ধরণ চিহ্ন। এক বলতে বলতে কমা উদ্ধার, জ্যোতি কয়টি লাগবে? জ্যোতি তো 14টা বললাম, 14টা, আবার কয়টা কি? এক বলতে বলতে কমা উদ্ধার। এরা হলো আইলসা, তো আইলসাই আবার নিজেরা না লিখা আবার উল্টা পাল্টা কমেন্ট করে। হ্যাঁ, এইটা ওইটা, আরে পড়তে আছেন পড়া নিয়ে থাকেন, অন্য কিছু নিয়ে থাকেন কেন? বিয়ে শাদী করলে সংসার করলে পরে বউয়ের সাথে রোমান্টিসিজম করেন। ওকে, তাহলে এক বলতে বলতে কমা উদ্ধার। হ্যাঁ, কমা এবং উদ্ধার চিহ্নে কতক্ষণ থামতে হয়? এক বলতে ততক্ষণ। এখন বলেন 1 সেকেন্ড বেশি নাকি এক বেশি? এক বলতে ততক্ষণ লাগে, এটা বেশি নাকি 1 সেকেন্ড বেশি? কোনটা বেশি? বাঙালি বলেন কোনটা বেশি, এক বেশি নাকি 1 সেকেন্ড বেশি? স্যার ম্যাডামরা বলে না কেন, কোনটা বেশি, সেকেন্ড নাকি এক? হ্যাঁ, সেকেন্ড, সেকেন্ড বেশি। 1 সেকেন্ডে বহুবার এক বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। তারপর লিখেন
এই যে ও কিন্তু আমরা সিগন্যাল দেওয়া শুরু করছে। তারপর লিখেন এক এর দ্বিগুণ থামতে হয়, এক এর দ্বিগুণ, এক এর দ্বিগুণ সেমিকোলনে। এক এর দ্বিগুণ কোথায়? সেমিকোলনে। এই সেমিকোলনে হচ্ছে এক এর দ্বিগুণ সময় থামতে হয়। আর পরে লিখবেন আর লিখবেন হচ্ছে বা বাসে থামতে হয় না, বা বাসে থামতে হয় না, বা বাসে থামতে হয় না। একের দ্বিগুণ থামতে হয় কোথায়? সেমিকোলনে, সেমিকোলনে। আর বা বাসে থামতে হয় না। বা বাস মানে কি? বাদ বাকি সব, বাদ বাকি সবগুলোতে থামার দরকার নাই বা থামতে হয় না। তাহলে থামতে হয় কোথায়? 1 2 3 4 5 কোলন্ডের ধরলে 6 কমা আর উদ্ধার 8 আর সেমিকোলন 9। এই 15টার মধ্যে 9টায় থামতে হয় বা 14টার মধ্যে 8টায় থামতে হয়, আর বাকিগুলোতে থামতে হয় না। বুঝা গেল? হুম। এবার লেখেন দাড়ির ব্যবহার আমরা জানি, বিস্ময় বা প্রশ্নবোধক চিহ্নের এগুলোর ব্যবহার জানি, প্রান্তিক চিহ্ন 3টা। তবে কমার ব্যবহারটা পরীক্ষায় বেশি আসে। কমার ব্যবহার লেখেন, কমার ব্যবহার, কমার ব্যবহার লেখেন, কমার ব্যবহার, কমার ব্যবহার লিখেন। বাংলায় সবচেয়ে দুঃখবাদী নায়ক কে? দেখি কারা কারা বিটিভি দেখছেন। বাংলার সবচেয়ে দুঃখবাদী নায়কের নাম কি? ফরিদুল বলেন। হ্যাঁ, এই যে বাপ্পারাজ, তাই না? হ্যাঁ, গুড। বাপ্পারাজ হচ্ছে দুঃখবাদী নায়ক। যায় উড়ে যায়, আমার পাখি উড়ে যায়, আর আমি ক্ষেতের আইলে উল্টে মুল্টে পড়ে যাই, তাই না? লিখেন বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি কমায়। বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি কমায়। এই কমায় মানে হচ্ছে এই বাক্যের মধ্যে যা আছে এখানে ক্ষমা ব্যবহৃত হয়। হ্যাঁ, লিখেন মাথায় যা আছে সব দিতে পারলে আপনাদের শান্তি লাগবে, কিন্তু সব তো দেওয়ার সময় পাই না। এই বাতে হচ্ছে বাড়ির ঠিকানা, বাড়ির ঠিকানা লিখতে কমা ব্যবহৃত হয়। পরীক্ষা আসবে বাকি বাড়ির ঠিকানা লিখতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? হ্যাঁ, বাড়ির ঠিকানা লিখতে কমা ব্যবহৃত হয়। প প এক জাতীয় দুইটা বর্ণ, তাই না? এই এক জাতীয় দুইটা বর্ণতে লিখবেন একই পদ, একই পদ পরপর লিখতে কমা ব্যবহৃত হয়। একই পদ পরপর, উদাহরণ দেওয়ার সময় নাই, তারা দিতে পারতেছি না। একই পদ পরপর লিখতে কমা ব্যবহৃত হয়। রাতে লিখবেন রাস্তা, রাস্তার নম্বর লিখতে কমা ব্যবহৃত হয়, রাস্তার নম্বর লিখতে কমা ব্যবহৃত হয়। জতে লিখবেন জটিল বাক্য লিখতে কমা ব্যবহৃত হয়, জটিল বাক্য লিখতে কমা ব্যবহৃত হয়। জটিল বাক্য লিখতে প্রথম অংশের পরে কমা ব্যবহার করতে হয়। তাতে লিখবেন তাতে তার তারিখ, তারিখ লিখতে কমা ব্যবহৃত হয়, তারিখ লিখতে কমা ব্যবহৃত হয়। সতে লিখবেন সম্বোধন পরের পদে কমা ব্যবহৃত হয়, সম্বোধন পরের পদে কমা ব্যবহৃত হয়। সম্বোধন পদের পরে, সম্বোধন পরের পদে কমা ব্যবহৃত হয়। আর ডিগ্রি, নামের শেষে ডিগ্রি লিখতে হলে কমা ব্যবহৃত হয়, নামের শেষে ডিগ্রি লিখতে হলে কমা ব্যবহৃত হয়। তাহলে বাড়ির ঠিকানা লিখতে কমা ব্যবহৃত হয়। একই পদ বারবার লিখতে মাঝখানে ক্ষমা ব্যবহৃত হয়। আমরা বাতে মাসে বাঙালি, বাত ক্ষমা মাস, দুঃখ কষ্ট আশা নিরাশা নিয়েই মানুষের জীবন, দুঃখ ক্ষমা কষ্ট ক্ষমা আশা ক্ষমা নিরাশা নিয়েই মানুষের জীবন। রাস্তার ঠিকানা লিখতে 10 নং মিরপুর রোড নীলক্ষেত ঢাকা, 10 নং মিরপুর রোড ক্ষমা নীলক্ষেত ক্ষমা ঢাকা। হ্যাঁ, জটিল বাক্য লিখতে প্রথম অংশের পরে কমা ব্যবহৃত হয়। তারিখ লিখতে কমা, সম্বোধন পরের পদে কমা। অগো খেতে আসো, অগোর পরে ক্ষমা। ডিগ্রি ডক্টর এনামুল হক, হ্যাঁ ক্ষমা, MA ক্ষমা, PhD, হ্যাঁ তারপর ইত্যাদি ইত্যাদি যদি কিছু থাকে। তাহলে এটা ক্ষমার ব্যবহারটা এটা মনে রাখবেন। তারপরে লিখবেন আর জরুরি কোনটা লিখেন। কত মিনিট আর? 1 মিনিট কেমনে? তাহলে লিখেন হচ্ছে এক বিন্দু। এক বিন্দু কোথায় ব্যবহৃত হয়? এক বিন্দুটা লিখবেন এই যে শব্দ সংক্ষেপের মধ্যে
যেমন লিখেন লে জে হু মু এরশাদ, লে জে হুমু এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ, লে জে হুমু এরশাদ, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। হ্যাঁ, লে জে হুমু এরশাদ, ঠিক আছে। তারপরে লিখবেন যে আমরা কি লিখি, মোহাম্মদ লিখি না, এরকম দিলে বকা বকা দিই, মোহাম্মদ বুয়া, বুয়া মোহাম্মদ, এটা হবে না। এইভাবে যদি লিখি, এইভাবে, এটাও হবে না। কিভাবে লিখতে হবে, এই যে এইভাবে, এক বিন্দু এক বিন্দু, হ্যাঁ, এক বিন্দু। ডাক্তার লেখে না, ডাক্তার, এরকম ডাক্তার, ভুয়া ডাক্তার, হ্যাঁ, এরকম যদি লেখে সেটাও ভুয়া ডাক্তার। কিভাবে লিখতে হবে, এই যে এইভাবে, এক বিন্দু দিয়ে, এক বিন্দু দিয়ে, হ্যাঁ, ডাক্তার, এরকম। বোঝা গেল? যারা লিখছি আগে তো লিখে ফেলছি, সেইগুলো তো আর পায়ে পায়ে ধরে মাপ চাইলেও ক্ষমা নাই। যারা লিখছি লিখছি, নতুন করে লিখতে হলে এইভাবে লিখতে হবে। তারপরে উদ্ধার বা উদ্ধৃতি চিহ্ন, উদ্ধার বা উদ্ধৃতি চিহ্ন, যদি কোনো কিছু হাইলাইট করতে চাই, দৃষ্টিতে আনতে চাই, মানুষকে আকর্ষণীয় করে তুলতে চাই, তখন সিঙ্গেল কোটেশন যেটা আছে এটা ব্যবহার করতে হয়। যেমন লিখলাম রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, বা লিখলাম শেষের কবিতা, শেষের কবিতা, রবীন্দ্রনাথের শেষের কবিতা, এই যে সিঙ্গেল কোটেশন, রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি চমৎকার উপন্যাস, রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি চমৎকার উপন্যাস। এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, মানে শেষের কবিতা এই অংশটুকে হাইলাইট করার জন্য, সামনে আনার জন্য, আকর্ষণীয় করার জন্য বা দৃষ্টিগোচর করার জন্য আমরা সিঙ্গেল দিলাম। হয়, শেষ করে দেবো, দাঁড়াও। হ্যাঁ, আর জোর উদ্ধৃতি কোথায় হয়? জোর উদ্ধৃতি বক্তার বক্তব্য সরাসরি যখন নিয়ে আসবো তখন জোর উদ্ধৃতি দিতে হয়। যেমন 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, কমা, এই যে জোর উদ্ধৃতি, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, দিয়া দাঁড়ি, তারপর জোর উদ্ধৃতি শেষ। বক্তার বক্তব্য হুবহু নিয়ে আসতে হলে তখন জোর উদ্ধৃতি দিতে হয়। ওকে, সেমিকোলন এবং কোলন যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। একটি অপূর্ণ বাক্যের পরে আরেকটি বাক্য শুরু হলে কোলন বসে, একটি অপূর্ণ বাক্যের পরে আরেকটি বাক্য শুরু হলে কোলন বসে, বা দৃষ্টান্ত উদাহরণ বোঝাতেও বর্তমানে কোলন ব্যবহার করা হয়। আর সেমিকোলন হচ্ছে একাধিক স্বাধীন বাক্যকে এক বাক্যে লিখতে সেমিকোলন ব্যবহৃত হয়, একাধিক স্বাধীন বাক্যকে এক বাক্যে লিখতে সেমিকোলন। আমাদের সময় শেষ, আমরা একেবারেই, আমাকে থামিয়ে দিচ্ছে ও, কিছুই করার নাই। ভালো থাকবেন সবাই। 1 সেকেন্ডে যদি 1-2 সেকেন্ডে ফরিদুল হক কিছু মনে বলতে চায়। স্যার, জ্যোতি চিহ্ন 2022 সালের বোর্ড বইয়ে আছে যে ড্যাশ এবং লোক চিহ্ন বাদ দেওয়া হয়েছে, তো হুম। সেখানে মোট জ্যোতি চিহ্ন হয় 13টা। হুম। আমরা আসলে পরীক্ষাতে আসলে কি দিব? 14টা আছে, বোর্ড বই খুলে দেখেন, নতুন যে আচ্ছা। বোর্ড বই আছে সেখানে 14টা আছে, 14টা দিবেন। দুইটি আর পদের 12টা থাকলে সংযোগ 12টা, স্থলে 14টা থাকলে 14টা, দুইটাই থাকলে 14টা দিবেন। দুইটি পদের সংযোগ স্থলে কি বসে? হ্যাঁ, দুইটি পদের সংযোগ স্থলে কি বসে? হাইপেন, হাইপেন বলছে যে পদযোজক চিহ্ন। হ্যাঁ, বইয়ের মধ্যে আসলে হাইপেন। ড্যাশ দেখতে পাচ্ছি স্যার, ড্যাশ দুইটি হচ্ছে পদে। শূন্যস্থান, শূন্যস্থান ব্যবহৃত হয়। আমি তোমাকে ড্যাশ, তখন হচ্ছে কিছু একটা হবে, ওইটা হচ্ছে শূন্যস্থানে রেখা বা দেশ বলতে, হ্যাঁ, ব্যবহৃত হয়। ভালো থাকবেন, শুভরাত্রি।